আমি একটু ফেসবুকে চেক করে নিই আমরা লাইভে আসছি কিনা, একটু আমাকে দেখতে হবে। সো ঈদের পরের ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগতম, অ্যান্ড আশা করি তোমাদের ঈদ সবার ভালো কাটছে, সুন্দর কাটছে। সো ঈদের লম্বা ছুটির পরে আজকে আমরা আবার ব্যাক করছি তোমাদের বায়োলজি কনসেপ্ট কোর্সের নতুন একটা ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে থাকবা, অ্যান্ড দিস ক্লাস ইজ সুপার ইম্পর্টেন্ট ক্লাস, তোমাদের সবার জন্য প্রচণ্ড জরুরি একটা ক্লাস। আমি আমার ভিডিওতে একটু ক্যাপশনটা দিয়ে নেই, জাস্ট গিভ মি এ সেকেন্ড। পরিপাক ও শোষণ, প্রথম অংশ। ওকে, ঠিক আছে। সো উই আর লাইভ নাও। আমরা এখন জানি কই যাব। হ্যাঁ, আমরা এখন মিটে যাব। ঠিক আছে, ক্লিয়ার। আমাদের ফেসবুকেও কিছু মানুষজন জয়েন করছো, 9 জনের মতো দেখাচ্ছে এখানে আপাতত। তো সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে, মাশাল্লাহ। সবাই লাইভ ক্লাসের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগতেছে। কজ রমজানের মধ্যেও তোমাদের উপস্থিতি মানে খুবই, কি বলবো, মানে ডিসার্টেনিং ছিল সত্যি বলতে গেলে। সো ইট ফিলস গ্রেট টু সি ইউ গাইজ অ্যাগেইন ব্যাক ইন দ্য লাইভ ক্লাসরুম। সো উইদাউট ফার্দার ডিলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? যারা গুগল মিটে আছো তারা কিন্তু পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছ, কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, তাহলে আর কোনো ভনিতা না করে আমরা চলো ক্লাসটা শুরু করি। ঠিক আছে, ঠিক আছে। F5, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন, মানব সাহিত্য এবং পরিপাক এবং শোষণ। প্রথমে আমরা পরিপাক এবং শোষণের সংজ্ঞাটা জানবো। হ্যাঁ, তো গুগল মিট থেকে জাস্ট একজন আমাকে একটু রেসপন্স করো তো, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? বিকজ আই এম রিয়েলি অ্যাফ্রেড যে আমার হেডফোনটা কাজ করতেছে কিনা। ঠিক আছে। সো যদি আমি মাঝে মাঝে তোমাদের কোশ্চেন করি, সো তোমরা একটু মানে অ্যান্সার দিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ। যে কোনো একজন বললেই হবে। ওকে, ভেরি গুড। সো পরিপাক এবং শোষণ, আগে ওয়ার্ড দুটো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা চ্যাপ্টারের নাম যদি দেখি, মানব শরীর তত্ত্ব, এর মধ্যে পরিপাক ও শোষণ দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের মিনিং আগে আমরা জানবো, ঠিক আছে? সো পরিপাক এবং শোষণ এই ব্যাপারটা কি, আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত। সো কনসেপ্টটা দিতে গেলে আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, সহজ কথায়, পরিপাক এবং শোষণ শব্দ দুটা একে অপরের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? এই ওয়ার্ড দুটা একটার সাথে আরেকটা একদম ওতপ্রোতভাবে জড়িত। কীরকম? যেমন আমি যদি বলি সহজ কথায়, শোষণ ব্যাপারটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমাকে পরিপাক সম্পর্কে জানতে হবে। কেন? কারণ এই শোষণের জন্যই পরিপাকটা প্রয়োজন, শোষণের জন্যই পরিপাকটা বিশেষভাবে প্রয়োজন। একটু ব্যাখ্যায় আসি যে পরিপাক এবং শোষণ আসলে আমি মানে কীভাবে আরও সহজভাবে বুঝতে পারি। ওয়ার্ড দুটার মিনিং আগে জানা উচিত আমাদের। পরিপাক মানে হচ্ছে সহজ কথায় কোনো জটিল জিনিস ভেঙে সরল উপাদানে তৈরি করা, আর শোষণ মানে হচ্ছে সেই সরল উপাদানটা রক্তে মিশিয়ে দেয়া। ভালো করে শোনো কি বললাম। পরিপাক মানে কোনো জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল করা, আর সেই সরল খাদ্যদ্রব্যটাকে রক্তের মধ্যে মিশিয়ে দেওয়াটাই হচ্ছে শোষণ। আমি জানি তোমাদের এখনো কনফিউশন লাগতেছে যে ভাই এসব কী বলতেছে। দেখো, একটা সহজ উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিই। ধরো আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো থেকে আমরা শক্তি পাই, রাইট? অ্যান্ড এই খাবারগুলো থেকে শক্তিটা আসলে কীভাবে আসে? সে তুমি সকালবেলা একটা পাউরুটি খাইছো, তুমি জানো তুমি পাউরুটিটা খাওয়ার পর তুমি পাউরুটি থেকে শক্তি পাবা, তোমার শরীরে পাউরুটি থেকে শক্তি আসবে। তো সেটা কিভাবে হবে? পাউরুটি হচ্ছে একটা শর্করা জাতীয় খাবার, পাউরুটি একটা শর্করা জাতীয় খাবার। তাহলে এই যে শর্করা জাতীয় খাবার, এই শর্করা জাতীয় খাবার পাউরুটিটা কীভাবে তোমার শরীরে শক্তি দেবে একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন একটা সকালবেলা ধরো তুমি জাস্ট পাউরুটি খাইছো আর পানি খাইছো আর কিচ্ছু খাও নাই, সো এই যে পাউরুটিটা খাইলা, সাদা রঙের পাউরুটি, একটা সময় কিন্তু এই খাবারটা তোমার মুখ দিয়ে, তোমার মুখ গহ্বর দিয়ে, গলবিল দিয়ে, পাকস্থলী দিয়ে, নাড়ি ভুঁড়ি পার করে এই খাবারটাই মলে পরিণত হবে। সি তুমি সাদা কালার একটা পাউরুটি খাইলা, শেষমেশ সেটা কি হয়ে গেল? হলুদ রঙের কিছু মল হয়ে গেল। তাহলে এখান থেকে শক্তিটা আসলো কিভাবে? এটা বোঝার জন্য পরিপাক এবং শোষণের ধারণাটা বোঝা জরুরি। দেখো,
ওই পাউরুটি থেকে শক্তি পাইছো তুমি। আমি যেহেতু বলছি শোষণ মানে রক্তে মেশানো, তার মানে তোমার হয়তো ধারণা হইতে পারে যে তাহলে কি পাউরুটিটাই রক্তে মিশে গেল কিনা। মানে ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি সকালবেলা পাউরুটি খাওয়ার পরে বিকালবেলা ধরো তোমার হাতের কোথাও কেটে গেছে, তুমি কি যে রক্তগুলো বের হবে সেই রক্তের মধ্যে পাউরুটির ছোট ছোট দানা খুঁজে পাবা? তা কিন্তু হবে না। কিন্তু হবেটা কি, ওই যে পাউরুটি, এই পাউরুটিটা আমার বডি নিবে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা হিসেবে। এখন এই শর্করাটা রক্তে মিশতে পারে না, এই শর্করাটা রক্তে মিশতে পারে না। কেন? কারণ এটা কেমিক্যালি বেশ কমপ্লিকেটেড ধরনের স্ট্রাকচার, বেশ জটিল একটা স্ট্রাকচার। অ্যান্ড এই জটিল স্ট্রাকচারের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই শর্করাটাকে ভেঙে অপেক্ষাকৃত গ্লুকোজে পরিণত করতে হয়। তার মানে শর্করা আমার রক্ত নিতে পারবে না, আমার শরীর কি নিতে পারবে? আমার শরীর নিতে পারবে হচ্ছে গ্লুকোজ। তাহলে শর্করা ভেঙেই তো গ্লুকোজ উৎপন্ন হলো, তাই না? শর্করাটা ভেঙেই আলটিমেটলি গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে আমার রক্ত শর্করা নিতে পারতেছে না, আমার রক্ত নিতে পারতেছে কোনটা? আমার রক্ত নিতে পারতেছে হচ্ছে গ্লুকোজ। তাহলে শর্করা থেকে আমার গ্লুকোজে ভেঙে দেওয়ার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে শর্করা থেকে এই যে গ্লুকোজ যে ভাঙার প্রক্রিয়া, এই অপেক্ষাকৃত জটিল স্ট্রাকচার থেকে যে সরল যে গ্লুকোজটা তৈরি হবে সেটাই হচ্ছে পরিপাকের প্রক্রিয়া। ঠিক আছে? সো সহজ কথায় এই যে জটিল শর্করা ভেঙে ভেঙে সরল গ্লুকোজে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে পরিপাক। এটা শুধু শর্করা না, এটা অন্যান্য যে চর্বি বা প্রোটিন আছে সেগুলোর জন্য একই কথাই প্রযোজ্য। তাহলে দেখো সহজ কথায় শর্করাটা ছিল হচ্ছে জটিল আর গ্লুকোজটা হচ্ছে সরল। তাহলে খেয়াল করো জটিল খাদ্যদ্রব্যকে সরল করার দরকারটা কি? দরকারটা হচ্ছে এটা যাতে আমার রক্ত নিতে পারে। দেখো আমরা রক্তে কিন্তু শর্করা, পাউরুটির শর্করাটা পাবো না, কিন্তু রক্তে কিন্তু গ্লুকোজটা ঠিকই পাই। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবা যে ওই যে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস পরীক্ষা করে কীভাবে, রক্তে গ্লুকোজের পরিমাণ কত সেটা দেখে। তার মানে রক্তে কিন্তু গ্লুকোজটা মিশতে পারে। সো রক্তে গ্লুকোজ মেশার আবার দরকারটা কি? কথা হচ্ছে রক্ত কি হয়, রক্তে তোমার পুরো বডিতে ট্রান্সমিট হইতে পারে, পুরো বডির সব জায়গায় সব কোষে পৌঁছাইতে পারে। তাহলে রক্ত যদি পৌঁছাইতে পারে আর রক্তের মধ্যে যদি গ্লুকোজটা মিশে যায়, তার মানে কি রক্ত যেখানে যেখানে যাবে গ্লুকোজটাও সেখানে সেখানেই যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এই যে রক্তের মাধ্যমে এই যে গ্লুকোজটা সব জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে শোষণ। তাহলে আমি যদি পরিপাকের সংজ্ঞা তোমার কাছে জানতে চাই, ব্যাপারটা তুমি কীভাবে ব্যাখ্যা করবে একটু ভালো করে শুনে দেখো। অপেক্ষাকৃত জটিল খাদ্যদ্রব্য সরল খাদ্যদ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়া। এখন এই জটিল খাদ্যকে সরল কেন পরিণত করতে হবে? যাতে সেটা রক্তে মিশে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো পরিপাকের সংজ্ঞাটা কি আমি আবার বলতেছি শোনো। যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য অপেক্ষাকৃত সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় এবং সেটা শোষণের উপযোগী হয়। তাহলে যা আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে পরিপাক এবং শোষণ এই দুইটা ব্যাপার খুবই কানেক্টেড জিনিস, খুবই একে অপরের সাথে জড়িত। কারণ পরিপাকটা দরকার কেন? উত্তরটা হচ্ছে শোষণের জন্য। তাহলে পরিপাকের সংজ্ঞাটা তুমি কীভাবে দিবা? যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য অপেক্ষাকৃত সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় এবং শোষণের উপযোগী হয়। শোষণ মানে কি? এই সরল খাদ্যদ্রব্যটা রক্তে মিশে যাওয়ার উপযোগী হওয়া। ঠিক আছে? তাহলে একটা ব্যাপার খেয়াল করো, জটিল খাদ্যদ্রব্য কিন্তু আবার সরল খাদ্যদ্রব্যে এমনি এমনি পরিণত হবে না। তার মানে কি? তুমি যদি চিন্তা করো একটা বড় একটা ইট, সেটা তুমি যদি ভেঙে ভেঙে খোয়া বানাতে চাও, কি বললাম, তোমার হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। এখানেও সেম হচ্ছে এনজাইম এবং হরমোন। তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য এনজাইম এবং হরমোনের সাহায্যে সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় এবং সরল খাদ্যদ্রব্যে পরিণত হওয়ার উদ্দেশ্যটা কি? যাতে সেটা শোষণের উপযোগী হয়। সংজ্ঞাটা শোনো। যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় অপেক্ষাকৃত সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় এবং সেটা শোষণের উপযোগী হয়, সেটাই হচ্ছে পরিপাক। পরিপাক সম্বন্ধে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই সংজ্ঞাটা বুঝতে কারো সমস্যা আছে? ঠিক আছে। তাহলে এখন আমরা যে পরিপাক কথাটা বললাম, এখন আমাদের জানতে হবে পরিপাক হয় কিসের আর হয় না কিসের, অ্যান্ড না হইলে কেন হয় না। এটা বুঝতে হলে আমাদের খাদ্যের উপাদানগুলো দেখতে হবে। আমি শর্করা বা পাশে ইংরেজি নামগুলো লিখে দিয়েছি, মাঝে মাঝে আমি ইংরেজি শব্দগুলো ইউজ করবো, মাঝে মাঝে বাংলা শব্দগুলো ইউজ করবো। সো আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা অবশ্যই এই নামগুলো ইংরেজি নাম সহ মুখস্থ করে ফেলো।
ইয়োর টাইম স্টার্টস নাও। শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি বা লিপিড, খনিজ লবণ বা মিনারেলস, খাদ্যপ্রাণ বা ভিটামিনস এবং পানি বা ওয়াটার। 1 মিনিটের মধ্যে তোমরা এই সবগুলো নাম, ইংরেজি নাম সহ মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে ওয়াকম, বুঝছো? হ্যাঁ, ওরা আমাকে দেখতেছে, এই যে এখানে যে ইয়েটা দেয়া আছে। না, এটা জুমে দেখা যায়, এটা গুগল মিটে দেখা যায় না। হ্যাঁ, তো গুগল মিটটা ভালো কেন, গুগল মিটে কোনো টাইম লিমিট নাই। সমস্যাটা কি যে টাইম লিমিট আছে, সো বারবার লিঙ্ক ক্রিয়েট করতে ঝামেলা হয়ে যায়। আমার গ্রুপে আছে 337 জন লাইভে, ওরা খুবই দুষ্টু, খুবই ফাঁকিবাজ ওরা। হ্যাঁ, অলমোস্ট। সো হ্যাঁ, ওরা শুনতেছে কিন্তু আমাদের কথাবার্তা। হ্যাঁ, তো এটাই, ওরা তো সবই জানে অবভিয়াসলি। তো মানে জাস্ট এটাই, সিম্পল, আর কিছু না। ঠিক আছে, ওকে। I was having a chit chat with my friend. He was actually looking how I'm taking the classes in online. So I'm sorry for the inconvenience. ঠিক আছে, সব মুখস্থ হয়েছে? ঠিক আছে, আমি একটা মজার ইনফরমেশন দিব, সেটা হচ্ছে এই যে খাদ্য উপাদান 6টা, আমরা সবাই ছোটবেলা থেকে এগুলো জানি। শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, খাদ্যপ্রাণ বা পানি। এখন যেটা বললাম যে পরিপাক, সংজ্ঞাতে যে আমি প্রথমেই যে কথাটা বলছি সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য অপেক্ষিত সরল খাদ্যদ্রব্যে পরিণত হয়। তার মানে পরিপাকটা হচ্ছে জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল খাদ্যদ্রব্যে পরিণত করা। আচ্ছা, কোনো খাবার যদি আগে থেকেই সরল থাকে, সিম্পলার কেমিক্যাল স্ট্রাকচার থাকে, সেই জিনিসটাকে আর ভাঙার বা পরিপাক করার দরকার পড়বে? অবশ্যই পড়বে না। সো এই দিক থেকে এই যে খনিজ লবণ, খাদ্যপ্রাণ এবং পানি, এই তিনটা জিনিস সিম্পলার ফর্মেই থাকে, এরা খুব সিম্পল ফর্মেই থাকে। তাহলে তিনটার কি পরিপাক প্রয়োজন হবে? অ্যান্সার ইজ নো, এগুলার পরিপাক প্রয়োজন হবে না। তাহলে পরিপাক প্রয়োজন হবে কোনটার? এই যেই তিনটার, শর্করা, আমিষ এবং চর্বি। কেন? কারণ এগুলো রাসায়নিকভাবে বেশ জটিল ধরনের। তোমরা যদি এগুলোর কেমিক্যাল ফর্ম দেখো, তোমরা হয়তো অনেকেই কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো, কোষ রসায়ন পড়তে গেলে দেখবা যে খুব জটিল জটিল কিছু ফর্মুলা দেওয়া আছে। তো বুঝতেই পারছো যে শর্করা, আমিষ বা স্নেহ বা চর্বি, এই জিনিসগুলো হচ্ছে বেশ কমপ্লেক্স মলিকুলার স্ট্রাকচার বা খুব জটিল খাদ্যদ্রব্য বলতে গেলে, জটিল রাসায়নিক সংকেত বা রাসায়নিক স্ট্রাকচার সম্বলিত। সো এই জন্য করতে হয় কি, এগুলো ভেঙে ভেঙে সরল খাদ্যদ্রব্য করতে হয়। যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, এটা আমাদের রক্ত নিতে না পারলেও শর্করা ভেঙে যখন গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজটাই কিন্তু আমার বডি ঠিকই অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে? আবার আমিষ কিন্তু আমাদের শরীর নিতে পারবে না, কিন্তু আমিষটা যখন ভেঙে ভেঙে একসময় অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, তখন কিন্তু আমাদের বডি ছেড়ে নিতে পারে। স্নেহ বা চর্বি আমাদের বডি নিতে পারে না, সেটা যখন ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়, তখন কিন্তু আমাদের শরীর ঠিকই নিতে পারে। তার মানে এই যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া, আমিষ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়া, স্নেহ বা চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হওয়ার প্রক্রিয়া, এই প্রসেসটাই হচ্ছে পরিপাক। আর পরে এই জিনিসগুলো বিভিন্নভাবে যখন রক্তে মিশে যাবে, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো? ঠিক আছে, তাহলে রক্তে মিশে যাওয়ার সুবিধাটা কি? রক্তে মিশে যাওয়া মানে এত ঝামেলা করতেছে, আমার পিসি ফালাই দিব, আমি ভেঙে ফেলবো, উফ বিরক্তিকর। ঠিক আছে, সো এটাকে বলবো আমরা শোষণ। অ্যান্ড রক্তে থাকার সুবিধা কি? রক্তে থাকা মানে কি, সেটা পুরা দেহে ছড়িয়ে পড়বে, তাই না? মানে আমরা খাইলাম মুখে এই জিনিসগুলা, বাট এই জিনিসগুলো পর্যায়ক্রমে রক্তে যদি মিশে যায় মানে কি, পুরা বডিতেই পৌঁছে যাবে। দেখো এই কথাটা কেন বললাম, কারণ আমরা যখন খাই খাবারটা কিন্তু এই যে এটা হচ্ছে মুখ ছিদ্র, তারপর মুখ গহ্বর, তারপর এই যে অন্ননালী দিয়ে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত দিয়ে বৃহদান্ত দিয়ে এক সময় কি এটা মল হিসেবে বের হয়ে যায়। তাহলে খাবারটা কিন্তু এই রুট দিয়েই ঢুকলো অ্যান্ড পরবর্তী এই রুট দিয়ে বের হয়ে গেল। খাবার কিন্তু আমাদের হাতে যায় না, পায়ে যায় না, তাই না? যেটা বললাম যে তোমার যদি হাত যদি কেটে যায়, তুমি কিন্তু তোমার রক্তে ওই পাউরুটির দানা খুঁজে পাবা না। তার মানে কি, খাবারটা সব কিছু প্রসেসিং এই নালীর মধ্যে দিয়েই হয়ে গেছে। মানে এই নালীটা কি, এই নালীটা আমাদের পুষ্টি নিয়ে কাজ করে, এই নালীটা আমাদের শরীরে পুষ্টি সরবরাহের কাজ করে। যেহেতু এই নালীটা, এই একটা নালী আমাদের পুরা দেহে পুষ্টি সরবরাহের কাজ করে, তাই এই নালীকে বলা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিক শব্দটা পুষ্টি থেকে আসছে। আর তন্ত্র কেন বলা হচ্ছে, এটা আমি একদম প্রথম ক্লাসেই তোমাদেরকে ব্যাখ্যা করছি, যে যখন অনেকগুলো অঙ্গ একসাথে থাকে, যেমন এখানে পাকস্থলী একটা অঙ্গ, যকৃত একটা অঙ্গ, তারপর বিভিন্ন নাড়ি ভুঁড়ি আছে, এগুলো একটা অঙ্গ, মানে কি সবগুলো অঙ্গ মিলে একটা পরিপাকের একটা কমন কাজ করে। তখন অনেকগুলো অঙ্গ যখন এক জায়গায় একটা কমন কাজ করে, একটা কমন পারপাস সার্ভ করে, তখন সেই অঙ্গসমূহকে আমরা একত্রে কি বলি?
তন্ত্র। আর যেহেতু এই তন্ত্রটা পুষ্টি নিয়ে কাজ করে, দ্যাটস ওয়াই এই তন্ত্রটাকে আমরা বলতেছি পৌষ্টিক তন্ত্র। তাহলে রক্তেতে ছড়ানো মানে কি, মানে এই যে খেয়াল করো যে এই জায়গাগুলোতে যখন খাবারটা যায়, পরবর্তীতে যখন এই যে ক্ষুদ্রান্তে আসে না, এই ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এটা কি হয়, এটা ফার্স্টে লিভারে যায়, লিভারে যেয়ে পুরো বডিতে ছড়ায় পড়ে, সব জায়গায় রক্তটা কি করে, পুষ্টিটাকে বহন করে করে নিয়ে যায়। ঠিক আছে, সো এই যে রক্তটাতে পুষ্টিটা মিশলো অ্যান্ড সেটা পুরো দেহে নিয়ে গেল, এই ঘটনাটা শোষণ। আর সহজ কথায় এই যে পৌষ্টিক নালীর মধ্যে এই জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল খাদ্যদ্রব্যে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে পরিপাক। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? ছেলেমেয়েরা শিওর? নেক্সট স্লাইডে যাব? কোনটা বলবো সেটা বলতে হবে আমাকে, স্পেসিফিক করে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, আবার কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সো যেটা বললাম যে জটিল খাদ্যদ্রব্যগুলো ভেঙে সরল খাদ্যদ্রব্য প্রক্রিয়া, মানে এইটুকু প্রসেসের নাম হচ্ছে পরিপাক। আর এই জিনিসটা রক্তে যখন মিশে যায়, রক্তে মিশে যাওয়া মানে কি, এখানে খেয়াল করো, এই যে খাবারটা যখন এদিক দিয়ে যাচ্ছে তখন বিভিন্ন প্রক্রিয়া ভাঙতেছে, তাই না? তবে এইখানে যখন আসতেছে খাবারটা এই যে নালীর ভেতরে মানে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে গেছে। এখন এসব জায়গায় স্বাভাবিকভাবে রক্ত সরবরাহ আছে, যেহেতু এগুলো কোষ, নারী ভুঁড়ি হলেও সে নারী ভুঁড়ি গায়ে তো কোষ আছে, তাই না? তো সেই কোষ থেকে এই পুষ্টি দ্রব্যগুলো কি হয়, রক্তে উঠে, রক্তে উঠে সেটা লিভারে যায়, পরে লিভার থেকেই আস্তে আস্তে কি হয়, রক্তের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে আসে, দেন হৃৎপিণ্ড থেকে যখন পুরো বডিতে ছড়ায় যায়, রক্তের সাথে সাথে পুষ্টি দ্রব্যটাও পুরো বডিতে ছড়ায় যায়। তো সহজ কথায় রক্তে খাদ্যদ্রব্য যে মানে ইন্ড প্রোডাক্টটা যেটা আছে, এই শর্করা কার্বোহাইড্রেট ইন্ড প্রোডাক্ট কি, গ্লুকোজ, আমিষ বা প্রোটিনের ইন্ড প্রোডাক্ট, অ্যামিনো অ্যাসিড, স্নেহ বা চর্বির ইন্ড প্রোডাক্ট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই ইন্ড প্রোডাক্টগুলো রক্তে মিশে যাওয়া মানে কি, সেটা পুরো দেহেতে সাপ্লাই হয়ে যাওয়া। সো এই পুরা দেহে পুষ্টি সরবরাহ ব্যাপারটাই হচ্ছে শোষণ। সহজ কথায় যে প্রক্রিয়ায় এই যে সরল যে খাদ্যদ্রব্যগুলা, এই সরল খাদ্যদ্রব্যগুলো রক্তে মিশতো, এটাকে বলা হয় শোষণ। আর জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল প্রক্রিয়া হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিপাক। আর এই সরল খাদ্যদ্রব্যগুলো রক্তে মেশার প্রক্রিয়াকে বলা হচ্ছে শোষণ। এখনো কোনো প্রশ্ন? ঠিক আছে। আর এই যে এই তিনটার কি পরিপাকের দরকার আছে? আমরা প্রথমে বলছি এগুলো সরল, তাই এগুলোর কোনো পরিপাক দরকার হবে না। এরা কি হবে, এরা ডিরেক্টলি শোষণ হবে, শোষণ হয়ে এরা রক্তে মিশে যাবে। অ্যান্ড রক্তে মিশে যাওয়া মানে কি, পুরা দেহে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া। ঠিক আছে, সো এদের পরিপাক লাগে না, এরা ডিরেক্ট শোষণ হবে। কিন্তু এই তিনটা খাবারের পরিপাকও লাগবে এবং শোষণ লাগবে। আজকের ক্লাসটা আমরা পরিপাকের মধ্যেই সীমাবদ্ধ রাখছি, নেক্সট ক্লাসে আমরা শোষণ শিখবো। তো চলো আমরা এই শর্করা, আমিষ বা স্নেহ বা চর্বি জাতীয় খাবার কীভাবে পরিপাক হয় সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। মানবদেহের পৌষ্টিকতন্ত্র, এটার ব্যাপারে আমি কিছুক্ষণ আগেই বললাম যে অনেকগুলো অঙ্গ এক জায়গায় হয়ে একটা যখন কমন পারপাস সার্ভ করে, তখন সেই অঙ্গসমূহকে একত্রে বলা হয় তন্ত্র। আর এই যে তন্ত্রগুলা মানে যেহেতু পুষ্টির সাথে রিলেটেড, যেহেতু দেহে পুষ্টি সরবরাহ নিয়ে কাজ করে, সো দ্যাটস ওয়াই তন্ত্রকে বলা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। ঠিক আছে, সো পৌষ্টিকতন্ত্র কী কী আছে দেখো। আমরা ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা সুন্দর করে দুইটা ভাগে ভাগ করছিলাম, আমরা এখানেও সেটা করব। সো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এই দুটো ভাগে আমরা ভাগ করব। পৌষ্টিক নালীটা কি, পৌষ্টিক নালীটা মানে সহজ কথায় একটা নল। নলটা কই থেকে শুরু হয়, এই যে আমাদের ঠোঁট থেকে শুরু হয়। এই যে ছিদ্রটা আছে, মুখ হাঁ করবা গোল করবা, দেখবা ঠোঁট দিয়ে একটা ছিদ্র তৈরি হয়ে গেছে, ওটাই হচ্ছে আমাদের মুখ ছিদ্র। মুখ ছিদ্রের পরে মানে ধরো একটা খাবার, একটা বার্গার, একটা ধরো একটা বিফ বা চিকেন বার্গার ও খাচ্ছে। তো খাওয়ার সময় ফার্স্ট এটা মুখ ছিদ্র দিয়ে ঢুকবে হচ্ছে মুখ গহ্বরে, মুখ গহ্বর দিয়ে গলবিলে আসবে, গলবিল দিয়ে এই যে নালীটা, অন্ননালী হচ্ছে এটার নাম। ঠিক আছে, অন্ন মানে হচ্ছে ভাত, নালী মানে নল, যে নল দিয়ে ভাত যায় সেটাকে বলা হয় ভাতের অন্ননালী বা খাদ্যনালীও বলে অনেকে। অ্যান্ড অন্ননালীদের খাবারটা কই আসে, এই যে পাকস্থলিতে আসে, কিছুক্ষণের জন্য জমা থাকতে পারে, তারপর সেটা আসে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রের মধ্যে আবার কতগুলো পার্ট আছে আমরা একটু পরে দেখব। ক্ষুদ্রান্ত থেকে খাবারটা যায় কোথায়, বৃহদান্ত্রে। বৃহদান্ত্র থেকে বৃহদান্ত্রের কতগুলো পার্ট পার করে আসে কোথায়, মলাশয়ে, মলাশয় দিয়ে মল হিসেবে দেহের বাইরে বের হয়ে যায়। আমি আবার ছবিটা এঁকে দেখাচ্ছি, দেখো মুখ ছিদ্র দিয়ে খাবারটা ঢোকে, তারপর মুখ গহ্বর, তারপর হচ্ছে গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, অন্ননালী দিয়ে আসে হচ্ছে পাকস্থলিতে, পাকস্থলী দিয়ে আসে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত দিয়ে বেয়ে বেয়ে যে আসে হচ্ছে বৃহদান্ত্রে, পরে বৃহদান্ত্রের বিভিন্ন অংশ পার করে আসে হচ্ছে মলাশয়ে, দেন সেটা পায়ু হিসেবে বের হয়ে যায়। ক্ষুদ্রান্তের তিনটা অংশ আছে, দেখো ক্ষুদ্রান্ত এখানে দেখা যাচ্ছে, এই যে এই বড় চিকন জিনিসটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য এই বই দেয়া নেই, মানে আমার বইটা দেয়া নেই, নতুন বই দেয়া আছে, মোটামুটি 6 থেকে 7 মিটার। আর বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এই দৈর্ঘ্যগুলো জানতে হয়, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আমরা যখন ছোটোবেলায় মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য পড়তাম, আমরা মনে রাখতাম অপাডি হচ্ছে 25 সেন্টিমিটার। অপাডি মানে কি, অতে হচ্ছে অন্ননালী, পাতে হচ্ছে
পাকস্থলী, আর ডিতে হচ্ছে ডিওডেনাম। এই তিনটার দৈর্ঘ্য আমরা একত্রে মনে রাখতাম, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা একটু মনে রাখবা, অন্ননালী, পাকস্থলী আর ডিওডেনাম, এই তিনটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার, বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 5 মিটার। দেখো 6 থেকে 7 মিটার কিন্তু কম দূরত্ব না, বেশ ভালো লম্বা কিন্তু। অ্যান্ড সেই পুরো জিনিসটাই আমাদের পেটের মধ্যে আছে। কেমনে আছে? এই যে পেঁচায় পেঁচায় আছে। ঠিক আছে, আর বৃহদান্ত কি? ক্ষুদ্রান্তের পরে শুরু হয়। ক্ষুদ্রান্তের তিনটা অংশ আছে, আমরা ডিজেআই দিয়ে মনে রাখবো। ডিজেআই, ডিজেআই মানে কি? ডিতে ডিওডেনাম, জেতে জেজুনাম, আইতে হচ্ছে ইলিয়াম। তাহলে এই যে পাকস্থলীর পরে সি আকৃতির যে অঙ্গটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিওডেনাম, তারপরের অংশ হচ্ছে জেজুনাম, তারপরে অংশটা হচ্ছে ইলিয়াম। তিনটা ভাগে ভাগ করা আছে, 6 থেকে 7 মিটারের মধ্যেই তিনটা ভাগ আছে। আর বৃহদান্ততে কি কি অংশ আছে দেখো, এইখানটা থলের মতো অংশ আছে, এর নাম হচ্ছে সিকাম। ওপর দিকে যে উঠতেছে যে কোলন, তাকে বলা হয় ঊর্ধ্বগামী কোলন। এই প্রস্থ বরাবর যাচ্ছে যে কোলন, তাকে বলা হয় অনুপ্রস্থ কোলন। বলতে পারছো ভাই কোলন জিনিসটা কি? বৃহদন্ত্রের ইংরেজি হচ্ছে কোলন। ঠিক আছে, তাহলে যে বৃহদন্ত্র বা যেই কোলনটা ওপর দিকে উঠতেছে সেটা ঊর্ধ্বগামী কোলন, যেটা প্রস্থ বরাবর যাচ্ছে অনুপ্রস্থ কোলন, যেটা নিচের দিকে যাচ্ছে নিম্নগামী কোলন, যে অংশটুকু বেঁকে আছে এটাকে বলা হচ্ছে সিগময়েড কোলন, আর যে অংশটিতে এসে মল জমা হয় সেটাকে বলা হয় মলাশয় বা রেকটাম, আর যে পথে মল বের হয়ে যায় সেটাকে বলা হয় পায়ু। পুরা নলটা বর্ণনা করতে যেয়ে আমি একটা জিনিস তোমাদেরকে এসকেপ করে গেছি, বলতে পারবা সেটা কোন জিনিসটা? আমি একটা জিনিস এসকেপ করে গেছি। তাই পাকস্থলী বলছি, অন্য সিকামও বলছি, এই যে গোলথলির মতো অংশ ইলিয়াম এবং জেজুনাম, সরি এখানে এই যে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তো ইলিয়ামের সাথে বৃহদন্তের যে কানেকশন পয়েন্ট, এই কানেকশন পয়েন্টটাই হচ্ছে একটা সিকাম, একটা থলির মতো। ঠিক আছে, তো এটা হচ্ছে সিকাম বলতে হবে। আমি কোন জিনিসটা আলোচনা করি নাই? ভেরি গুড, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে সিকাম যে আছে, সিকামের এখানে একটা মানে এটা কি বলে বাংলায়? প্রজেকশন, এর বাংলা কি হবে? প্রক্ষেপ না, একটা সুন্দর বাংলা দরকার। উদ্গত অংশ, হ্যাঁ মনে পড়ছে, উদ্গত অংশ। সো এই যে সিকাম থেকে একটা উদ্গত অংশ বের হয়েছে ছোট্ট একটা, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। মাঝে মাঝে হয় কি জানো, এই যে এই যে খাবার টাবার যায় না, সাধারণত এই রুটটা এসকেপ করে যায়। অনেক সময় কি এই যে জীবাণু টিবাণু ঢুকে এই জায়গার মধ্যে ঢুকে যায়, ঢুকে যে এই জায়গায় জীবাণু হয়ে এই জায়গায় একটা মানে জীবাণু এবং আমাদের শরীরে যে প্রতিরোধক্ষম যে কোষগুলো আছে তাদের একটা মারামারি শুরু হয়। এই জিনিসটাকে বলা হয় ইনফ্ল্যামেশন বা প্রদাহ। অ্যাপেন্ডিক্সের এই প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। তোমাদের হয়তো অনেকের হয়তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, অনেক কম বয়সীদের অ্যাপেন্ডিসাইটিস হয়। এখানে যখন জীবাণুর আক্রমণ হয় তখন অ্যাপেন্ডিক্সটা ফুলে যায়, লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা করে। এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্ল্যামেশন হয়, আইটিস হয়, তখন এটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। তখন তোমাদের অপারেশন করতে হয়, অপারেশন করে অ্যাপেন্ডিক্সে কী করতে হয়? কুচ করে কেটে ফেলতে হয়। ঠিক আছে, অ্যাপেন্ডিসেক্টমি বলা অপারেশনটার নাম। সো এটা মেডিকেলের একটা কোশ্চেন ছিল যে অ্যাপেন্ডিক্স কোনটির উদ্গত বা বহির্গত অংশ? অ্যান্সারটা কী হবে? ভেরি গুড, অ্যান্সারটা হবে হচ্ছে সিকাম। ঠিক আছে, মনে থাকবে আশা করি তোমাদের। তো বলতে পারো যে ভাইয়া আসলে অ্যাপেন্ডিক্সের ভূমিকাটা কি এখানে? সহজ কথায় অ্যাপেন্ডিক্সের পরিপাক নালীতে কোনো ভূমিকাই নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটা এসকেপ করে গেছি। ঠিক আছে, আমি ইচ্ছা করে এসকেপ করে গেছি কারণ পরিপাক নালীতে কোনো ভূমিকা নাই। এখন তোমার প্রশ্ন আসতে পারে তাহলে ভাই এটার দরকারটা কি যদি পরিপাক নালীতে ভূমিকা না থাকে? ফ্যাক্ট ইজ এটা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান মানে কি? যেটা আমাদের শরীরে লসিকা বা লিম্ফ তৈরি করে। এরকম অর্গান আমাদের শরীরে আরও অনেকগুলো আছে। কই কি আছে জানো? ওই যে আমাদের টনসিল আছে, অ্যাডেনয়েড আছে, প্লিহা আছে, অ্যাপেন্ডিক্স আছে। সো এগুলো করে কি আমাদের দেহের রোগ প্রতিরোধক্ষম প্লিহা মানে লিম্ফোসাইট তৈরি করানোর সময়, ঠিক আছে, বা লসিকা উৎপাদন করে থাকে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাপেন্ডিক্স আসলে কাজটা কি। সো এটা কেটে ফেললেও খুব একটা সমস্যা হবে না। অপারেটর ছন্দ মানে মেনোমনিক্স বলছে। ঠিক আছে, অতে হচ্ছে অন্ননালী, পাতে পাকস্থলী, আর ডিতে হচ্ছে এই যে ডিওডেনাম। এই তিনটার দৈর্ঘ্যই হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। সো যেটা বললাম যে সো এই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা কেটে ফেললেও সমস্যা হয় না, কারণ অ্যাপেন্ডিক্সের কাজ করার জন্য আমাদের বডিতে আরও অনেকগুলো অর্গান আছে। সো এখানে অ্যাপেন্ডিক্স কেটে ফেললেও খুব একটা ঝামেলা হবে না। যেমন তোমাদের টনসিলও কিন্তু এই কাজ করে। অনেকের হয়তো টনসিল বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টনসিল কী করি? কুচ করে কেটে ফেলি। ঝামেলা কি হয়? হয় না কিন্তু, কারণ ওটার কাজ করার জন্য আমাদের বডিতে আরও অনেকগুলো অ্যাসের অঙ্গ আছে। সো খুব একটা ঝামেলা হয় না। তাহলে পৌষ্টিক তন্ত্র, আমরা পৌষ্টিক নালীগুলো জানলাম। এখানে দেখো এটাই লেখা আছে, মুখ ছিদ্রতে খাবারটা আসবে মুখ গহ্বরে, তারপর গলবিলে, অন্ননালী, পাকস্থলীতে আসবে। পাকস্থলীর স্ট্রাকচার আমি একটু পরে দেখবো। পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে আমরা তিনটা অংশ দেখছি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর পরবর্তীতে আমরা বৃহদান্ত্র দেখছি। বৃহদান্তের হচ্ছে সিকাম, ওই যে থলির মতো অংশ, যার এক্সট্রা অংশ হিসেবে কী ছিল? অ্যাপেন্ডিক্স ছিল, তাই না? ওকে।
তারপর ছিল কোলন, যেটা উপর দিকে ছিল ঊর্ধ্বমুখী, যেটা প্রস্থ বরাবর সেটা অনুপ্রস্থ, যেটা নিচের দিকে আছে সেটা নিম্নগামী, যেটা ওই যে একটু বাঁকাভাবে হয়ে গেছে সেটা হচ্ছে সিগময়েড কোলন, আর পরবর্তীতে মলাশয় এবং পায়ুপথে সেটা পায়খানা হিসেবে বের হয়ে যায়, সহজ কথায় শেষ। আর পৌষ্টিক গ্রন্থি কি কি আছে? লালা গ্রন্থি, এটা কই থাকে? আমাদের মুখ গহ্বরের উপরে, তাই না? লালাক্ষরিত হচ্ছে। যকৃত কই? এই যে এখানে আমরা যকৃত দেখতে পাচ্ছি। অগ্নাশয়, একটা পাতার মতো গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, আচ্ছা গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি? আমি বহুবার বলছি এটা ক্লাসে। ভেরি গুড। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থানগুলো কোথায় হবে? পাকস্থলিতেই হবে। আন্তরিক গ্রন্থি, খেয়াল করে দেখো, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র দুইটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড কমন, সেটা কি জানো? অন্ত্র। বেসিক্যালি আমাদের শরীরে যে অন্ত্রটা আছে সেই অন্ত্রটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং একটা হচ্ছে বৃহদান্ত্র। সো এই দুইটার গায়ে যে গ্রন্থিগুলো আছে সেটাকে বলা হবে আন্তরিক গ্রন্থি। ঠিক আছে? ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের গায়ে যে গ্রন্থিটা আছে সেটাকে বলা হবে আন্তরিক গ্রন্থি। এটা মজার কোশ্চেন করবো তোমাদেরকে। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। সেকেন্ড দাও, একটু সময় শেষ করতে দিই, তারপরে আমি তোমাদেরকে সময় দিব কোশ্চেন করার জন্য। সো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার, আর বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে 6 থেকে 7 মিটার বড় হওয়ার পরে এর নাম কেন ক্ষুদ্রান্ত্র, আর এটা ছোট হওয়া সত্ত্বেও এর নাম কেন বৃহদান্ত্র? কে বলতে পারবে? ওকে, আমি অ্যান্সারটা পেয়ে গেছি, যদি অনেকে একসাথে অ্যান্সার করছো। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা একটা পাইপ, এটা একটা পাইপ, দুটার সাইজ একই, কিন্তু এই পাইপের ফুটা হচ্ছে এইটুকু, আর এই পাইপের ফুটা হচ্ছে এত বড়। মানে কি, এই পাইপের প্রাচীরটা অনেক মোটা, তাই না? আর এই পাইপের প্রাচীরটা অনেক চিকন। মধ্যে ফুটাটা যেহেতু ক্ষুদ্র, আর এটার ফুটাটা হচ্ছে বড়, এইটাকে আমি বলবো হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এইটাকে আমি বলবো হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে? 1 নাম্বারটা ক্ষুদ্রান্ত্র, 2 নাম্বারটা বৃহদান্ত্র। এই যে ফুটা ফুটা করতেছি, ফুটার ইংরেজিটা হচ্ছে লুমেন। ঠিক আছে? একটা পাইপের সাথে চিন্তা করো, যেটা পাইপের মধ্যে কি যে নলটা থাকে, মানে পাইপের মধ্যে সেদিক দিয়ে তো কি পানি টানি যায়, তাই না? তো এই নলের এই ছিদ্রটা যদি ছোট হয়, চিকন হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের সাথে তুলনা করা যায়, আর ফুটাটা যদি বড় হয় সেটাকে বৃহদান্তের সাথে তুলনা করা যায়। প্রশ্ন আসতে পারে যে কেন ক্ষুদ্রান্তের প্রাচীরটা এরকম মোটা, এরকম পুরো হয়? কারণ ক্ষুদ্রান্তের শোষণ হয়। দেখো, এদিক দিয়েই খাবার যায়, অ্যান্ড খাবার যাওয়ার সময় এই যে এই কোষগুলো আছে না, এই কোষগুলোতেই দেখা যায় রক্ত সরবরাহ হয়, অ্যান্ড এই কোষগুলোতে যে রক্ত আছে, এই খাবারগুলো এই রক্তের মধ্যেই ওঠে। ঠিক আছে? এই পাশের যে প্রাচীরটা আছে সেই প্রাচীর রক্তের মধ্যেই প্রথমে ওঠে। তো এই জন্যই কোষগুলো বড় হয়, ফলে প্রাচীরটাও পুরু হয়। ওকে, আই গেস নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হতে পারে। আমি একটু ফেসবুকটা চেক করে দেখি কি অবস্থা। ফেসবুকে যারা আছেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন পরিষ্কার? থাকলে কেউ একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন। হ্যাঁ, ফেসবুকে তো সবাই, আমি মানে ফেসবুকে আমি ক্লিয়ারলি শুনতেছি। আই গেস ইউ শুড চেক ইউর নেটওয়ার্ক ওয়ান্স অ্যাগেইন। ওকে, সো যেটা বলছিলাম যে সো যেহেতু ক্ষুদ্রান্ত্রের শোষণের প্রধান কাজটা হয়, তাই এই পাশের কোষগুলো মোটা হলে সুবিধা। কোষ যদি মোটা হয়, প্রাচীরও কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। ফলে ভেতরের ছিদ্রটা কি হবে? ফুটাটা কি হবে? লুমেনটা কি হবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে? সো এই স্লাইড থেকে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই স্লাইড থেকে কারো কোনো প্রশ্ন আছে? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? ইয়াপ, বলো। আমি বলছি এটা পরিপাক তন্ত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, মানে পরিপাকের জন্য এর কোনো কাজ নাই। ঠিক আছে? তার মানে এই না যে বডিতে একেবারে নিষ্ক্রিয়। ঠিক আছে? ওকে, আর কার কি প্রশ্ন? বলো বলো বলো। বৃহদান্ত্র হচ্ছে সহজ কথায় আমাদের পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি আছে না, এই নাড়ি ভুঁড়িকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত্র শুরু হয়। বৃহদান্ত্র কেন বলা হচ্ছে? কারণ ওই অন্ত্রের যে ফুটাটা, সেই ফুটাটা বড়, বৃহৎ। ঠিক আছে? বৃহদান্ত্রের মধ্যে মেইনলি মল পাস করে, ঠিক আছে, পায়খানা পাস করে। সো দেখা যায় ক্ষুদ্রান্তে তো খাবার শোষণ হয়ে যায় অলমোস্ট। সো যেটুকু অংশ শোষণ বাকি থাকে বা শোষণ হইতে পারে না, সেই অংশটুকু কি বৃহদান্ত্রে প্রবেশ করে, অ্যান্ড বৃহদান্ত্র আলটিমেটলি সেই মলটাকেই ক্যারি করে করে নিয়ে যেয়ে এই যে মলাশয়টা আছে, মলাশয় যে জমা রাখে। পরবর্তীতে যখন মলাশয়ে অনেক বেশি প্রেশার পড়ে যায়, অনেক বেশি মল জমা হয়ে যায়, তখন মল থেকে চাপ আসে, তখন রেকটাম থেকে মলটা কি হয়? পাইপথে বের হয়ে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে এই সাইড থেকে? ইয়াপ, বলো।
নট লিপিড, আল্লাহ তোমরা কে কি শুনতেছো? হ্যাঁ আমি তো আত্মহত্যা করে মরা লাগবে আমার, সব কি উল্টাপাল্টা বলতেছো তোমরা। আমি বলছি লিম্ফ, লিম্ফ লিম্ফ মানে হচ্ছে লসিকা, গাধা, লিপিড বলি নাই। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, মানে যেটা এরকম লিম্ফ তৈরি করতে পারে। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স ছাড়াও লিম্ফ তৈরির জন্য এরকম আরও অনেকগুলো অর্গান আছে, যেমন টনসিল আছে, অ্যাডেনয়েড আছে, প্লিহা আছে। সো একটা ছোট্ট অ্যাপেন্ডিক্স কাটলে তো সমস্যা নাই রে গাধা, কারণ ওগুলো তো আছেই তৈরি করার জন্য। দে প্রডিউস অ্যাকচুয়ালি প্লেন্টি অফ লিম্ফ। সো এটা খুব একটা সমস্যা করবে না, ঠিক আছে? ধরো একটা লোকের 4টা বউ আছে, তার যদি একটা বউ মরে যায় তার সমস্যা আছে? সে কি কান্নাকাটি করবে? কেন? কারণ তার 3টা বউ তো আছেই, তার তো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট যার একটাই বউ, তার তো সমস্যা হওয়ার কথা। বাট অ্যাপেন্ডিক্স তো মানে এরকম ওই রোল প্লে করার জন্য জাস্ট একটা জিনিস না, তাই না? আরও অনেকগুলো জিনিস আছে, তো খুব একটা সমস্যা হবে না। দারুণ একটা উদাহরণ দিলাম তো। ওকে, ঠিক আছে। বইয়ে দেয়া আছে 25 সেন্টিমিটার 10 সেন্টিমিটার না? জানি। কথা হচ্ছে, খেয়াল করে দেখো ওইটা 25 সেন্টিমিটার কাছাকাছি। ঠিক আছে, আমরা যেসব বড় বড় বই পড়ি, মেডিকেলের বই পড়ি, সেগুলোতে পাকস্থলীর লেন্থটা 25 সেন্টিমিটার আর প্রস্থ 15 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য বলা হয়েছে 25 সেন্টিমিটার। বুঝা গেছে? থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোশ্চেন। বইয়ের সাথে তোমাদের কানেকশন আছে, ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। ও, আমি একটা সুন্দর ছবি ডাউনলোড করছি নেট থেকে, দেখো ছবিটা। এখানে আমরা আর একটু ভালোভাবে গ্রন্থিগুলো দেখতে পারবো। এই যে, আমার সাথে সবাই অ্যান্সার দিবা। এই ফুটাটার নাম কি? সবাই, আমার কান ফাটটা ফাটুক, সবাই বলবা। মুখ ছিদ্র। তারপর এই জিনিসটার নাম কি? এই যে বিলটার নাম কি? এই নালীটার নাম কি? এই জায়গার নাম কি? পাকস্থলীর পর কি শুরু হয়, ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্র? ক্ষুদ্রান্তের এই যে প্রথম অংশটার নাম কি? সি আকৃতির ডিওডেনাম। ডিওডেনামের দৈর্ঘ্য কত? আচ্ছা, ডিওডেনামের পরে কি আছে? জেজুনাম। তারপর তারপর কি আছে? ইলিয়াম। ঠিক আছে, ইলিয়ামের পরে কি শুরু হয়? বৃহদন্ত্র। বৃহদন্ত্রের প্রথম অংশটার নাম কি, থলির মতো দেখতে? সিকামের যে এই যে এক্সট্রা অংশ, সেই এক্সট্রা অংশের নাম কি? তারপর যে কোলনটা উপর দিকে ওঠে সেটার নাম কি? প্রস্থ বরাবর যেটা যায় তার নাম কি? যেটা নিচের দিকে যায় তার নাম কি? এই বাকি অংশটুকুর নাম কি? আর এইখানে যেখানে মল জমা থাকে সেটার নাম কি? আর যে ছিদ্রে মল বাইরে বের হয়ে যায় তার নাম কি? পালছিদ্র। ঠিক আছে, এবার সবাই একটু চুপ করো, কান গেছে আমার। ওকে, সো আমরা পৌষ্টিক গ্রন্থির কথাবার্তা বলছিলাম। সরি, পৌষ্টিক গ্রন্থির কথাবার্তা বলতে যে আমরা বলছিলাম আমাদের মুখ গহ্বরে যে লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি আছে হচ্ছে 3 জোড়া। কই কই আছে আমরা বিস্তারিত আলোচনা করবো, আমি স্লাইড রাখছি এটার জন্য। সো এই জায়গায় হচ্ছে মুখের চারপাশে আছে হচ্ছে লালা গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি সেটা হচ্ছে আমাদের যকৃত বা লিভার, ঠিক আছে, সেটা আছে এইখানে। গ্যাস্ট্রিকের যে গায়ে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো, মানে এর যে স্টোমাকের আরেকটা নাম কি বলছিলাম? গ্যাস্ট্রিক। তাহলে স্টোমাকের গায়ে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর নাম কি হবে? গ্যাস্ট্রিক গ্রন্থি। এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্তের গায়ে যে গ্রন্থি আছে তার নাম কি হবে? আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা কি এই যে চিপার মধ্যে একটা গ্রন্থি খুব সুন্দর করে লুকে আছে, দেখতে পাতার মতো দেখতে পাচ্ছ? এই গ্রন্থিটার নাম কি? এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকার কথা না। সো আমরা বেসিক্যালি পৌষ্টিক নালী চিনছি, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো চিনতে পারছি। আই হোপ কার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা পরিপাক সম্পর্কে জানবো। পরিপাক দুই রকম হতে পারে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি এবং রাসায়নিক পরিপাক কি, আমি একটু খুবই সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। যান্ত্রিক পরিপাক কি, আমাদের ফার্স্টে আগে জানতে হবে পরিপাক এবং শোষণের জন্য স্পেসিফিক জায়গা কোনগুলা। দেখো আমরা এখানে কয়েকটা জিনিস জানছি, তার মধ্যে এই যে এই জিনিসটার নাম আমরা কি বলছি? মুখগহ্বর। তারপর অন্যরা দিয়ে খাবারটা কোথায় আসবে, এই জায়গাটার নাম কি? পাকস্থলী। খাবার কিছুক্ষণ জমা থাকে পাকস্থলীতে। তারপর এই যে খাবারটা কোথায় আসতেছে?
তারপর খাবারটা কোথায় আসতেছে? তাহলে এই চারটা মেজর পয়েন্ট আমি কেন বললাম একটু খেয়াল করো। পরিপাক এবং শোষণের স্থান আমি বর্ণনা করব। সো আমি দুটা জিনিসে ভাগ করি, একটা হচ্ছে পরিপাক আর একটা হচ্ছে শোষণ। দেখো, মুখ গহ্বরে খাবারের পরিপাক হয়, বাট খাবারের শোষণ হয় না। পাকস্থলীতে খাবারের পরিপাক হয়, খাবারের শোষণ হয় না। ক্ষুদ্রান্তে এমন একটা জায়গা যেখানে খাবারের পরিপাকও হয়, শোষণও হয়। বৃহদান্ত্রে খাবারের পরিপাক হয় না, সামান্য একটু শোষণ হইতে পারে, বাট মেইনলি মেজর যে শোষণের কাজ সেটা কিন্তু ক্ষুদ্রান্ত্রেই হয়ে যায়। এই জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করবো, তোমরা বুঝতে পারছো সহজ কথায়? আমি আবারও বলতেছি, খাবারটা প্রথমে মুখ গহ্বরে আসে, সেখানে সামান্য একটু পরিপাক হয়, কোনো শোষণ হয় না। পাকস্থলীতেও খাবার কিছুটা পরিপাক হয়, বাট সেখানে কোনো শোষণ হয় না। ক্ষুদ্রান্তে খাবার পরিপাকও হয়, শোষণও হয়। বৃহদান্ত্রের খাবার কোনো পরিপাক হয় না, তবে সামান্য কিছু শোষণ হইতে পারে। এটি আমি ছোট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা সামান্য শোষণ হইতে পারে। পাকস্থলীতে সামান্য পরিপাক, বেশ ভালো একটা অ্যামাউন্টের পরিপাক হয়। মুখ গহ্বরে সামান্য পরিপাক হয়। যদি আরও স্পেসিফিক করে বলি, মুখ গহ্বরে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হয়, এখানে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয় না, লিপিড জাতীয় খাবারেরও পরিপাক হয় না। পাকস্থলী হচ্ছে এদিক থেকে আবার সম্পূর্ণ উল্টা, এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হবে না, লিপিডও হবে, প্রোটিনও হবে। ক্ষুদ্রান্ত হচ্ছে একটা বস, সেখানে কার্বোহাইড্রেটও হবে, লিপিডও হবে, প্রোটিনও হবে। আমি কি বলছি তোমরা কি বুঝতে পারছো? মাথার উপর দিয়ে গেছে? কেউ কি বুঝতে পারছো আমি কি বলছি? সো এই ছকটা অবশ্যই মনে রাখবে, তোমাদের কোনো বই পাবা না, আমি গুছিয়ে আনি দিলাম জিনিসটা সুন্দর করে। যারা স্পেশালি ওই যে নোট কম্পিটিশনে প্রাইজ পাইছো, হ্যাঁ বলো। অবশ্যই বলবো। তো যেটা বলতেছিলাম, যে নোট কম্পিটিশনে যারা প্রাইজ পাইছো, ভাই বোনা তোমাদের জন্য এটাই শেষ। তোমরা অবশ্যই নোট করতে থাকবা। ফাইনালি আমি আরেকবার হয়তো নোটটা দেখবো। প্রাইস টাইস থাকলেও থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি, থাকতেও পারে, বলা যায় না। সো যারা নোট করতেছো অবশ্যই নোট করে যাও কন্টিনিউয়াসলি। অবশ্যই আমি নোট দেখবো ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছায় গুছায় লিখে রাখবা। সো মুখ গহ্বরে খাবারের পরিপাক হয় কোন ধরনের? কার্বোহাইড্রেট। প্রোটিনও হয় না, লিপিডও হয় না। আমরা কি বলছিলাম? অনলি 3 ধরনের খাবার আমাদের পরিপাকের দরকার হবে, তাই না? সো সে 3 ধরনের খাবার কি? কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, লিপিড বা চর্বি। মুখ গহ্বরে কার্বোহাইড্রেট হবে, প্রোটিন লিপিড হয় না। এখন তুমি যদি কোশ্চেন করো কেন প্রোটিন লিপিড হয় না, সহজ উত্তর, প্রোটিন লিপিড ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার হয়, সেই এনজাইমগুলো মুখ গহ্বরে নাই। শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইমগুলো আছে। সো দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট পরিপাক হয়, প্রোটিন লিপিড হয় না। পাকস্থলীতে এসে আবার কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম নাই, প্রোটিনের জন্য আছে, লিপিডের জন্য আছে। সো দ্যাটস ওয়াই এখানে কার্বোহাইড্রেট পরিপাক হবে না, লিপিড হবে, প্রোটিন হবে। আর ক্ষুদ্রান্ত হচ্ছে একটা বস জায়গা। কেন বস জায়গা একটু পরে ব্যাখ্যা করবো। এখানে কার্বোহাইড্রেট যেমন পরিপাক হয়, লিপিডও পরিপাক হয়, প্রোটিনও পরিপাক হয়। ঠিক আছে? সো কী খাদ্যর পরিপাক হয় সেটা আমরা জানছি। এবার স্থানগুলো আমরা দেখি। মুখ গহ্বরে খাবারের পরিপাক হয় শুধুমাত্র কার্বোহাইড্রেট, মানে কি খুবই সামান্য পরিপাক হয়, কিন্তু কোনো শোষণ হবে না। পাকস্থলীতে খাবারের পরিপাক হয়, কিন্তু কোনো শোষণ হবে না। ক্ষুদ্রান্তে খাবারের পরিপাকও হবে, শোষণও হবে। বৃহদান্ত্রে আবার খাবারের কোনো পরিপাক হয় না, বাট সামান্য পরিমাণ, মানে ক্ষুদ্রান্তে যেটুকু বাকি আছে, সামান্য পরিমাণ পানি বা ঔষধ, এই ধরনের জিনিসগুলো বৃহদান্ত্রে শোষিত হয়। ঠিক আছে? সো আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে শোষণের জন্য প্রধান স্থান কোনটা, অ্যান্সার কি হবে? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে আবার কয়টা পার্ট ছিল? 3টা পার্ট, ডিওডিনাম, জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে? এখন আমি যদি জিজ্ঞেস করি তাহলে এই 3টার মধ্যে কোন জায়গায় আবার সবচেয়ে বেশি শোষণ হয়, অ্যান্সার কি হবে জানো? ইলিয়াম। এটা একটু মনে রাখো, এটা তোমাদের বইয়ে নাই, বাট জেনে রাখা ভালো। ঠিক আছে? ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি শোষণ হয়, আর এই ক্ষুদ্রান্তে যে 3টা অংশ, সেই 3টার মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি শোষণ হয়, অ্যান্সার হবে হচ্ছে ইলিয়ামে। টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়াম বলি আমরা মেডিকেলের ভাষায়, মানে ইলিয়ামের যে শেষ দিকের অংশ, সেই শেষ দিকের অংশে শোষণ সবচেয়ে বেশি হয়। ওকে, সো এবার আসি পরিপাকে। যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক, এই ব্যাপারটা ব্যাখ্যা করা দরকার যে যান্ত্রিক পরিপাক আমরা কখন বলবো, রাসায়নিক পরিপাক আমরা কখন বলবো। যান্ত্রিক মানে যেখানে একটা যন্ত্রের ব্যাপার থাকে। একটা যন্ত্রের ব্যাপার কি, যে কোনো যন্ত্র কি হয়, মুভমেন্ট করে, তাই না? সবসময় মুভমেন্টের উপরে থাকে। যে কোনো যন্ত্র হোক, পৃথিবীতে যে কোনো যন্ত্র, মানে কি যন্ত্র মানে সেটা একা একা মুভ করতে পারে বা কারোর সাহায্য নিয়ে মুভ করতে পারে, সেটাই হচ্ছে একটা যন্ত্র। সো যান্ত্রিক পরিপাকে কি হবে, সহজ কথা, যেখানে মুভমেন্ট থাকবে বা মুভমেন্ট করার জন্য কোনো এলিমেন্টস থাকবে। আর রাসায়নিক পরিপাকে কি হবে, রাসায়নিক কেমিক্যাল। সো রাসায়নিক পরিপাকে কোনো মুভমেন্টের দরকার নাই, এখানে কি হবে, বেসিক্যালি বিক্রিয়া হবে। সেটা কি দিয়ে হবে? এনজাইম বা বিভিন্ন কেমিক্যাল। এনজাইম তো নিজেও একটা কেমিক্যাল, তাই না? সো এই এনজাইম বা কেমিক্যাল দিয়ে রাসায়নিক বিক্রিয়াগুলো হবে। ঠিক আছে? তাহলে যান্ত্রিক পরিপাক কি, মানে সেখানে মুভমেন্ট থাকতে হবে। যেমন আমরা পরিপাকের 3টা জায়গা দেখাইছি, কিন্তু একটা হচ্ছে মুখ গহ্বর, পাকস্থলী আর
ক্ষুদ্রান্ত, এই তিনটা জায়গাতেই পরিপাক হয়। আজকে আমরা বেসিক্যালি এটুকুই পড়বো, ঠিক আছে? আমরা শোষণের পার্টটা আমরা নেক্সট ক্লাসে রাখছি, নাহলে পেঁচাই ফেলবা তোমরা সব কিছু। সো মুখ গহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাক হয়। আমরা একটু তিনটা জায়গায় যদি চিন্তা করি যে এই সব জায়গায় মানে পরিপাকের জন্য, যান্ত্রিক পরিপাকের জন্য কী আছে, আমি একটু খেয়াল করে দেখি। প্রথমে ছিল হচ্ছে মুখ গহ্বর। তুমি চিন্তা করো তোমার মুখ গহ্বরে নড়াচড়া করতে পারে, মুভমেন্ট করতে পারে, এরকম কি কি আছে? দাঁত ও জিহ্বা, তাই না? তো দাঁত এবং জিহ্বা দিয়ে যান্ত্রিক পরিপাক হবে। রাসায়নিক পরিপাককে আমি পরে আলোচনা করবো, এটা কেমিক্যাল জিনিস, সেটা নিয়ে পরে আলোচনা হবে। তারপর আসে হচ্ছে পাকস্থলী, তাই না? পাকস্থলীতে পরিপাক করার জন্য কি আছে? পাকস্থলীর যে প্রাচীর আছে না, সেই পাকস্থলীর প্রাচীরটা বেশ পুরু, ঠিক আছে? সেই পাকস্থলীর যে প্রাচীর, এই প্রাচীরটা দিয়ে কি হয়, এই প্রাচীরটা পাকস্থলীর মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটার চারপাশ থেকে মোচড় দেয়। মোচড় দেওয়া মানে কি? মুষ্টামুষ্টি করা মানে কি? নড়াচড়া করা। বলে না এই তুই এত মুষ্টামুষ্টি করতেছিস কেন, বগুড়ার ভাষা। তো মুষ্টামুষ্টি মানে কি? মানে পাকস্থলীর প্রাচীরটা এইভাবে কন্ট্র্যাক্ট করতে থাকে, মোচড় দিতে থাকে। তো মোচড়টা একটা অবশ্যই মুভমেন্ট। সো পাকস্থলীর প্রাচীরের যে এই মুভমেন্টটা, যে মোচড় দেওয়া, সেটা হচ্ছে পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। তারপর কই আসে ক্ষুদ্রান্ত্র। দেখো ক্ষুদ্রান্ত হচ্ছে এরকম একটা নালীর মতো, তাই না? এটা এইভাবে আছে, আবার এই যে এইভাবেও আছে, আবার কিছু কিছু জায়গায় এইভাবেও আছে। দেখো খাবারটা এইখান থেকে এই জায়গায় নামতে কোনো সমস্যা হবে না, কারণ উপর দিক থেকে নিচের দিকে আসতেছে, খুবই স্বাভাবিক, কোনো সমস্যার কথা না। কিন্তু একটা খাবার যদি আমি এখান থেকে এখানে ঠেলতে যাই, আমার কি করতে হবে? হাত দিয়ে ঠেলতে হবে, না হলে খাওয়ার পরে মুখের মধ্যে একটা মানে কি বলবো, মানে একটা লম্বা একটা নল ঢুকায়া মানে চাপ দেওয়া লাগবে যাতে খাবারটা সহজে পাস করে। বাট আমাদের কি এরকম মুখের মধ্যে কোনো নল ঢুকায় মানে এরকম ঠেলা দেওয়া লাগে খাবার পাস করার জন্য? লাগে না কিন্তু। তাহলে কি হয় যে ধরো এইসব জায়গায়, যেসব জায়গায় একটু মানে এরকম প্রস্থ, মানে যেখানে অভিকর্ষের কোনো প্রভাব নাই, সেসব জায়গায় তাহলে কীভাবে খাবারটা এই জায়গা থেকে এই জায়গায় আসে? অ্যান্সারটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত্র বা অন্ত্র, এই অন্ত্রটা ক্রমসংকোচন প্রক্রিয়ায়। ক্রমসংকোচন মানে কি? ক্রম মানে হচ্ছে একের পর এক, সংকোচন মানে হচ্ছে সংকুচিত হওয়া, মানে একের পর এক সংকুচিত হবে। তোমরা যারা গুগল মিটে আছো তারা একটু আমাকে দেখো, এই যে ধরো এটা হচ্ছে এই জায়গা থেকে ক্ষুদ্রান্ত, এরকম এরকম। আমি একটু ব্যাক করে, নাহলে যারা ফেসবুকে আছে তারা আবার ধরা খেয়ে যাবে। ওমা, এসকেপ করা যাচ্ছে না কেন? আরে বাহ, জোস, 75টা স্টুডেন্ট আছে এখন লাইভে। সো যেটা বলছিলাম, আমাকে কি দেখা যাচ্ছে ফেসবুকে? হ্যাঁ ঠিক আছে। সো যেটা বলছিলাম যে অন্ত্রের ক্রমসংকোচন প্রক্রিয়ার ব্যাপারটা কি, ধরো এইখানে পাশাপাশি অন্ত্রের যে নালীটা সেটা সাজানো আছে। ক্রমসংকোচন মানে হচ্ছে এই যে সংকোচন হইলো, তারপরে প্রসারিত হয়ে পরেরটা আবার সংকোচন হবে। পরেরটা প্রসারিত ছিল, খাবারটা পাওয়ার পর এটা আবার সংকোচন হবে। দেন এই সংকোচনের ফলে কি, তুমি চিন্তা করো তোমার হাতের মধ্যে একটা মানে ধরো একটা কলা রেখে দিচ্ছ তুমি, কলাকে তুমি যদি চাপ দাও, কলা কি হবে? ঠিক করে বের হয়ে যাবে। ব্যাপারটা এরকম হয় না? পিছলা তো যেহেতু কলা। সো এখানে যদি একটা খাবার থাকে, অন্তরে যদি এরকম সংকোচন হয়, খাবারটা এইখানে চলে আসে। ক্রমসংকোচন মানে কি? মানে এইটার পরে হবে এইটা। সো এটা যখন সংকোচন হবে তখন কি খাবারটা আবার এই পাশে চলে আসবে। সো এইটার পরে এটা আবার সংকোচন হইতে হবে, মানে কি পুরো জায়গাটাতে এরকম সংকোচন 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 প্রসারণ চলতেছে, ক্রমসংকোচন চলতেছে, মানে একটার পর একটা সংকোচন চলতেছে। তো এই যে একটার পর একটা সংকোচন চলতেছে, যেটাকে আমরা বলতেছি অন্ত্রের ক্রমসংকোচন প্রক্রিয়া। অ্যান্ড অন্ত্রের যে ক্রমসংকোচন প্রক্রিয়া, এটার খুব ভদ্র একটা নাম আছে, সেই নামটা হচ্ছে পেরিস্টালসিস। অন্ত্রের ক্রমসংকোচন প্রক্রিয়াকে বলা হয় পেরিস্টালসিস। এটা একটা মেডিকেল কোশ্চেন, সো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা আবার স্লাইডে ব্যাক করি। লিখে দিচ্ছি ভাই এখনই। নামটা হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস জিনিসটা কি? ক্ষুদ্রান্তের মধ্যে মানে অন্ত্রের মধ্যে অন্ত্রের যে ক্রমসংকোচন প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পেরিস্টালসিস, ঠিক আছে? ওকে, সো সহজ কথায় আমরা কিন্তু যান্ত্রিক পরিপাকটা এখানে অলরেডি সব শিখে ফেলছি। মুখ গহ্বরে যন্ত্রের কাজটা করে কে? দাঁত এবং জিহ্বা। পাকস্থলী কে করে? পাকস্থলীর প্রাচীর। ক্ষুদ্রান্তে কে করে? ক্ষুদ্রান্তে যে নিজের প্রাচীর ওয়ালটা আছে সেটাই
একটার পর একটা সংকোচন সংকোচন হতে থাকে, ফলে খাবারটা কি এই যে পাশাপাশিও মুভমেন্ট করতে পারে, ওপর থেকে কিন্তু এমনিতেই পারে, আবার পাশাপাশিও মুভমেন্ট করতে পারে। কারণ কি এক জায়গায় সংকুচিত হচ্ছে, খাবারটা স্কেপ করে পাশে যাচ্ছে, সেই জায়গায় সংকুচিত হচ্ছে, আবার খাবারটা স্কেপ করে পাশে যাচ্ছে, এবার অন্তর্ক্রম সংকোচন প্রক্রিয়া হয়ে কি হয়, খাবারটা এক জায়গা থেকে এক জায়গায় পাস করে। আর অন্তর্ক্রম সংকোচন প্রক্রিয়াকে সুন্দর একটা নামে রাখা হয়, সেটা হচ্ছে পেরিস্টালসিস। কারো বুঝতে কোনো সমস্যা আছে? ভেরি গুড। এবার চলো মুখ গহ্বরের পরিপাক। আমরা পরিপাকের তিনটা মেইন জায়গা দেখাইছি, মুখ গহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। চলো আমরা প্রথমে মুখ গহ্বরে দেখি। তাহলে মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাকের কাজটা কে করে? একটু আগে বলছি, সবাই বলো। দাঁত ও জিহ্বা। এখানে অনেকেই আছেন যাদের ডেন্টালে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, যারা ডেন্টিস্ট হতে চান, দাঁতের ডাক্তার হতে চান, তাদের তো অবশ্যই দাঁত নিয়ে একটু জানা থাকা উচিত না? চলেন আপনাদেরকে একটু দাঁত সম্পর্কে একটু আইডিয়া দিয়ে আসি। দাঁত এবং জিহ্বা দুইটা নিয়ে আলোচনা করব। সো এই যে জিহ্বাতে দেখেন, জিহ্বাতে কতগুলা টেস্ট বার থাকে, আপনারা খেয়াল করে দেখবেন। আপনারা যখন একটা খাবার খান, আপনাদের জিহ্বার কিন্তু সবটাই মানে একই স্বাদ নেয় না। জিহ্বার ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টকে গ্রহণ করতে পারে। কারণ কি? কারণ জিহ্বার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। ঠিক আছে? তাহলে কোথায় কোন কোন টেস্ট বার সেট করা আছে চলো আমরা একটু দেখি। এই যে জিহ্বার যে অগ্রভাগে, সহজ কথায় জিহ্বার আগা দিয়ে আমরা মিষ্টি স্বাদটা পাই। ঠিক আছে? সো মিষ্টির জন্য স্বাদকুড়ি বা টেস্ট বাড কোথায় অবস্থিত? জিহ্বার অগ্রভাগে। তারপর অগ্রভাগের পেছনে এই যে লবণাক্ত স্বাদ আমরা পাই, তাই না? এই যে এই পোর্শনটাতে। তারপর তার আরেকটু পিছনে আমরা কি পাই? সাওয়ার। সাওয়ার মানে কি রে? টক। টক স্বাদটা আমরা একটু জিহ্বার ভেতরের দিকে পাই। আর একদম পিছনে গলার একদম কাছে বলতে গেলে সেই জায়গাতে আমরা কি তিক্ত স্বাদ পাই। খেয়াল করবো তোমরা ওষুধ খাওয়ার পরেও গলার মধ্যে মানে একটু গলার একটু উপরে তিতা ভাবটা অনেকক্ষণ লেগে থাকে। এটা কিন্তু আমাদের জিহ্বায় লেগে থাকে না, মানে আগায় লেগে থাকে না, তাই না? সো ভেতর দিকে তিতা স্বাদটা লেগে থাকে, বিটার, তিক্ত। সো গলার এই ভেতর অংশটা তিক্ত স্বাদ গ্রহণ করে। সো জিহ্বা কি করে দেখো, জিহ্বা বেসিক্যালি আমাদের মুখের মধ্যে খুব সুন্দর নড়াচড়া করতে পারেন, সেটা আমাদের ইচ্ছাধীন। আমরা ইচ্ছা মতো জিহ্বা নড়াচড়া করতে পারি, তার মানে জিহ্বাতে ঐচ্ছিক পেশি আছে। সো জিহ্বা দিয়ে মুভমেন্ট করে আমরা কি করতে পারি? এটা আমাদের খাবারটাকে আমরা ঠেলে ঠেলে দাঁতের নিচে নিয়ে যেতে পারি। আবার জিহ্বা থাকার জন্য আমাদের কথা বলতে সুবিধা হয়, অনেকগুলো ফাংশন আছে, তাই না জিহ্বার? ঠিক আছে, জিহ্বা জানলাম। এবার চলো আমরা দন্ত সংকেত জানবো। দন্ত সংকেত মানে কি? সহজ কথায় দাঁতের সংকেত। ঠিক আছে? সো দাঁতের সংকেত লেখার নিয়মটা জানতে হয়। চলো তোমাদেরকে দাঁতের সংকেত লেখার নিয়ম শিখাই। তোমাদের সামনে ধরো করলে যে দাঁত দুইটা দেখা যায় সেটা হচ্ছে খরগোশের মতো দেখা যায় অনেক সময়, তাই না? ওই খরগোশের দাঁতগুলোকে বলা হয় ইনসিসর বা কর্তন দাঁত। কি বলা হয়? কর্তন দাঁত, বা ইংরেজিতে বলা হয় ইনসিসর। এই যে ইনসিসর সংক্ষেপে বলা হয় আই। ঠিক আছে? সো দেখো ইনসিসর কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা হচ্ছে ইনসিসর। ঠিক আছে? ওকে। এরপর তোমরা ভ্যাম্পায়ার দেখছো না? তো এই চারটাতে ভ্যাম্পায়ারদের এই যেরকম একটা দাঁত থাকে, বা কুকুরের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায়। ঠিক আছে? এই দাঁতটাকে বলা হচ্ছে ক্যানাইন দাঁত বা ছেদন দাঁত। কেন ছেদন দাঁত বলে? খেয়াল করে দেখবা এই দাঁতটা দিয়ে তোমরা কোনো কিছু ছেঁড়ার কাজে ব্যবহার করো, মাংস টাংস যাই হোক, মানে এই দাঁতটা দিয়ে ছিঁড়তে বেশ সুবিধা হয়। সো ইনসিসর করে কি? কাটে। ক্যানাইন কি করে? ছেড়ে। ক্যানাইন বানটা যদি দেখতে চাও, এটা হচ্ছে ক্যানাইন। মাড়ির যে দাঁত, মাড়ির দাঁতটাকে বলা হয় মোলার টিথ। ঠিক আছে? মাড়ির যে দাঁত, ভদ্র ভাষায় বলা হচ্ছে পেশন। এই দাঁতটাকে বলা হয় মোলার দাঁত। এটা কই কই? এই যে 1, 2 এবং 3। এই পাশেও 1, 2 এবং 3 মাড়ির দাঁত। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় আমরা বলি না যে ওই যে প্রি ক্যাডেট স্কুল। প্রি ক্যাডেট স্কুল মানে কি? মানে ক্যাডেট হওয়ার জন্য, মানে প্রিপেয়ার হওয়ার জন্য যে আগের যে স্কুল সেটা হচ্ছে প্রি ক্যাডেট স্কুল। সো প্রি শব্দের শাব্দিক অর্থ কি জানো? আগে, পূর্বে। সো মোলারের আগে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোকে আমরা কি বলবো বলো তো? ভেরি গুড। এই যে প্রিমোলার, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা। সো এটা হচ্ছে আমাদের মাড়ির দাঁত বা পেশন দাঁত। আর পেছনের আগে যে থাকে সেটা হচ্ছে অগ্রপেশন, বা এটাকে আমরা প্রিমোলার, সংক্ষেপে পি দিয়ে লিখে রাখি। ঠিক আছে? সো আইসিপিএম। আইতে ইনসিসর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার, এমতে হচ্ছে মোলার। সো দাঁতের নামগুলা মানে দাঁত আইডেন্টিফাই করতে আর কারো কোনো সমস্যা আছে? এখনো দাঁত চেনো নাই এরকম কেউ আসো কিনা? দাঁত চিনতে এখনো সমস্যা আছে এরকম কেউ কি আছো? নাই আশা করি। সো এবার চলো আমরা দন্ত সংকেত লেখা শিখবো। একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, দন্ত সংকেত যখন আমরা লিখি
তখন কিন্তু আমরা প্রথমেই পুরো দাঁতের সংকেত লিখি না, আমরা প্রথমে কি করি, এই পুরো জিনিসটাকে না আমরা 4 ভাগে ভাগ করে নিই। দেখো এমনি আমরা 4 ভাগে ভাগ করে নিই। 4 ভাগে ভাগ করে নিয়ে জাস্ট এই একটা পোর্শন দিয়ে আমরা আগে দেখা শুরু করি। কীরকম দেখো, এটাকে 4 ভাগে যদি ভাগ করি, ইনসিসরের পাশে কয়টা পড়ছে, সবাই আমার সাথে অ্যান্সার করো। ইনসিসরের পাশে কয়টা পড়ছে? ভেরি গুড, তাহলে ইনসিসর হচ্ছে 2টা। তারপর ক্যানাইন কয়টা পড়ছে এই পাশে? একটা। তারপর প্রিমোলার কয়টা পড়ছে? আর মোলার কয়টা পড়ছে? তাহলে M3। তাহলে ICPM 212.3 আমি এভাবে মনে রাখতাম, আমি যখন তোমাদের এই যে ছিলাম দন্ত সংখ্যাটা আমি এভাবে মনে করতাম, ICPM 212.3। কেন 212.3 করে মনে রাখছি একটু পরে বলতেছি, খেয়াল করে দেখো, না ওটা একটু পরেই বলি। সো ICPM 212.3 যখন আমি লিখলাম, তখন কি আমি পুরা 4টা পাশের দাঁতের সংখ্যাই লিখলাম, না জাস্ট একটা পাশের সংখ্যা লিখলাম? ভেরি গুড, এক পাশের সংখ্যা লিখলাম। তাহলে আমি যদি পুরা উপরের চলের হিসাবটা পাইতে যাই, আমার এই ICPM কে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে না? তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, 2 আর 1 3 আর 2 5 আর 3 8, 8কে 2 দিয়ে গুণ দিয়ে দাও, সুন্দর। এবার দেখো উপরের পাটিটা গেল, পাইছি। নিচের পাটির ব্যাপারে চলে আসো, এখানেও সেম, উপরের দাঁতের পাটি আছে, নিচের পাটিও তাই আছে, মানে ইনসিসর আছে 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, এম আছে, মোলার আছে 3টা। তার মানে এখানেও কয়টা? 8টা, মানে জাস্ট এই এক পাশে। আমার তো 2 পাশে দরকার, সো 8কে আমি কী করবো, 2 দিয়ে গুণ করব। তাহলে ওপরে 8 2 গুণ 16, নিচে পাইলাম 8 2 গুণ 16। এখন কি 16 16 আমরা কাটাকাটি করব? কি করব, 16 16 যোগ করে দিব, তাহলে অ্যান্সার কি হবে? 32টা। সো একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। এখন তোমরা কি প্রাপ্তবয়স্ক? তোমরা কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হও নাই। খেয়াল করে দেখো, এই যে আমার ছবিতে লেখা আছে উইজডম টিথ বা থার্ড মোলার, মানে এই জিনিসটা হচ্ছে M1, এই জিনিসটা হচ্ছে M2, এই জিনিসটা হচ্ছে M3। 25 বছর বা এরকম আগে সাধারণত আক্কেল দাঁত যেটাকে আমরা বলি, আক্কেল দাঁতটা কিন্তু উঠে না, মানে তোমাদের জন্য এখন আক্কেল দাঁতটা নাই। তার মানে তোমাদের কি M1 হবে, M2 হবে, না M3 হবে? ভেরি গুড, তোমাদের ক্ষেত্রে এই সংকেতটা চেঞ্জ হয়ে কী হবে, M2 হবে। M2 হইলে কি হবে, এই 8-এর জায়গায় হবে 7, এই জায়গায় হবে 14, 14 14 যোগ করলে কত হবে, 28। তাহলে তোমাদের দাঁতের সংখ্যা কয়টা, 28। চলো এবার আমরা আর একটু মজা করি, আমরা একটু বাচ্চাদের ক্ষেত্রে চলে যাই। বাচ্চাদের ক্ষেত্রে মজার ব্যাপারটা কি, ওদের ক্ষেত্রে প্রিমোলার দাঁতটা এক্সিস্টই করে না, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁতটা উঠে না, আর আক্কেল দাঁত থাকা তো প্রশ্নই আসে না, মানে বাচ্চাদের দাঁতটা হবে কিছুটা এরকম। তাহলে ইনসিসর থাকবে 2টা, ক্যানাইন থাকবে 1টা, প্রিমোলার থাকবে 0, মোলার থাকবে 2টা। তাহলে বাচ্চাদের দাঁতের সংকেত কি হচ্ছে দেখো তো, 2 আর 1 3 আর 2 5, উপরে 5টা, নিচে 5টা, মানে অর্ধেকে। সো 5কে 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে গুণ দিয়ে দাও, উপরে 10 নিচে 10, অ্যান্সার কি হবে, 20টা। তাহলে দুধ দাঁতের সংখ্যা মোট কয়টা? অপ্রাপ্তবয়স্ক দাঁতের সংখ্যা কয়টা? প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা কয়টা? 32। দন্ত সংকেত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড, ওকে। তাহলে আমরা যান্ত্রিক পরিপাকের জন্য দাঁত এবং জিহ্বা সম্পর্কে যা জানা দরকার সব জেনে ফেলছি। এবার চলো আমরা রাসায়নিক পরিপাক সম্পর্কে জানবো। অ্যান্ড রাসায়নিক পরিপাক জানতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, আমার কম্পিউটার কাজ করতেছে না কেন, হোয়াট দ্য হেল, ঠিক আছে? লালা গ্রন্থি। সো লালা গ্রন্থির ব্যাপারে আমরা একটু জানবো। আমরা জানি আমাদের মুখে লালা আসে, তাই না? স্যালাইভা বলি আমরা ইংরেজিতে, ইংরেজি জেনে রাখো, কাজে দিবে একটু পরে। স্যালাইভা মানে হচ্ছে লালা, আর লালা গ্রন্থি ইংরেজি কি, স্যালাইভারি গ্ল্যান্ড। লালা গ্রন্থিটা কোন ধরনের গ্রন্থি? এটাকে বলা হয় এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি। তোমরা অবশ্যই ক্লাস 9-10-এ পড়ে আসছো, তো তোমরা বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানো, বাট আমি তবুও বলতেছি, বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেগুলো আসে সেগুলোকে বলা হয় এনজাইম, আর অন্তঃক্ষরা থেকে যেগুলো আসে সেগুলোকে বলা হয় হরমোন। এনজাইমগুলো সাধারণত একটা নালী থাকে, একটা নালী পথে প্রবাহিত হয়, দ্যাটস ওয়াই এর আরেকটা নাম কি, নালীসহ, মানে কি সনাল গ্রন্থি। আর হরমোনগুলো সাধারণত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, তার মানে এরকম নালী নাই, অনুপস্থিতি অফ নালী, এই জন্য এদের আরেকটা নাম কি, অনাল গ্রন্থি। নাম জানলেই সবগুলো পড়া হয়ে যায়, আর তোমরা পড়তে চাও না, ঠিক আছে? সো লালা গ্রন্থি আমাদের মুখে এরকম কয়টা আছে? সহজ উত্তর হচ্ছে 3 জোড়া। কয়টা? 3 পেয়ার্স, 3 জোড়া। কি কি আছে? নামগুলো খুবই সুন্দর, অ্যান্ড নামগুলো তুমি যদি বুঝতে পারো, তুমি এগুলোর অবস্থানগুলো বলতে পারবা। 1 নাম্বার আছে হচ্ছে সাবলিঙ্গুয়াল। দেখো লিঙ্গুলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিহ্বা,
আমি তোমাদেরকে এর আগেও বহুবার বলছি, ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর, নিচের পোস্ট কোনটা? সাব ইন্সপেক্টর, মানে সাব শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে নিচে। তাহলে সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বার নিচে। দেখো এই যে আমাদের এইখানে থাকে জিহ্বা না, জিহ্বার গোড়ার এই যে নিচে যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আচ্ছা, খুব সুন্দর সুন্দর ছবি আমি অ্যাটাচ করছি, তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। সেকেন্ড যে পোর্শন সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার মানে কি? সাব মানে নিচে, ম্যান্ডিবল মানে কি? আমাদের নিচে চল, যেটা নড়াচড়া করতে পারে। সো ম্যান্ডিবল নিচে যে থাকে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এই যে আমাদের ম্যান্ডিবল যে হাড়টা আছে, এই হাড়ের নিচে দেখো এই যে এই গ্রন্থিটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর এই যে আমাদের কানটা আছে এখানে, কানের সামনে একটা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এটা মুখস্থ রাখতে হবে, তোমাদের কোনো উপায় নাই। সো এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তাহলে সাবলিঙ্গুয়াল গ্রন্থির অবস্থান কোথায়? জিহ্বার নিচে। সাবম্যান্ডিবুলার গ্রন্থির অবস্থান কোথায়? ম্যান্ডিবলের নিচে। প্যারোটিড গ্রন্থির অবস্থানটা কোথায়? কানের সামনে। তোমরা চাইলে এই ছবিটা দেখতে পারো, এই যে এখানে আছে আমাদের জিহ্বা, তাহলে এটা হচ্ছে এই লোকের জিহ্বা, জিহ্বার নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে এই লোকের ম্যান্ডিবল, তার নিচে সাবম্যান্ডিবুলার, দেখো দুই পাশে দুইটা। আর এই যে কানের সামনে আছে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এগুলো কি করে? ধরো এই যে তোমার মুখ, এখান থেকে নালী পথে এইখানে এসে করিতে হয়, এখান থেকে এসে দেখা যায় এই যে এদিক থেকে এসে করিতে হয়, এখান থেকে দেখা যায় এই যে এখানে এসে করিতে হয়, মানে কি এই জায়গায় যে মুখ গহ্বর, এই মুখ গহ্বরটা সবসময় লালা দিয়ে ভর্তি থাকে। ঠিক আছে, ওকে। লালার ব্যাপারে কিছু মজার ইনফরমেশন তোমাদেরকে দেই। লালার কিন্তু বেশ কয়েকটা প্রপার্টিস আছে, লালার বেশ কয়েকটা কাজ আছে। আমি তোমাদেরকে বলি লালার কাজ কী কী আছে। এক নাম্বার কাজ হচ্ছে লালা কিন্তু আমাদের মুখটাকে সবসময় কী রাখে? আর্দ্র বা ভেজা অবস্থায় রাখে, তাই না? এটা সুবিধা কি হয়? আমরা কথা বলতে পারি সুন্দরভাবে। তুমি চিন্তা করো, তোমার যখন গলা শুকায় যায়, মানে এখন আমার যে অবস্থা, আমি কিন্তু কথা ঠিকঠাক বলতে পারতেছি না। কেন? কারণ এই যে কন্টিনিউসলি পেঁচাল পারতেছি তোমাদের সাথে, আমার লালা খন কমে গেছে, মানে হইতে হইতে শুকায় গেছে। সো আমার মুখটা শুকনা শুকনা হয়ে গেছে, তো আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। সো লালা থাকলে মুখ গহ্বরটা আর্দ্র থাকে, ফলে আমাদের কথা বলতে সুবিধা হয়। তারপরে হচ্ছে আর কি কি ভূমিকা আছে বলো তো? লালা খাবারটাকে কি করে? পিচ্ছিল করতে সাহায্য করে। কেন? কারণ লালার মধ্যে মিউকাস নামে একটা পদার্থ আছে। এই মিউকাসটা কি করে? খাবারটাকে পিচ্ছিল করতে সাহায্য করে, ফলে খাবারটা কি ইজিলি আমরা গলাধঃকরণ করতে পারি। একটা মেডিকেল কোশ্চেন আছে, লালায় একটা এনজাইম আছে যে এনজাইমটা জীবাণু ধ্বংসে কাজ করতে পারে। কেউ কি আমাকে বলতে পারবে এনজাইমটার নাম কি? ভেরি ব্যাড, নো, লাইসোজাইম। এটা আরেকটা জায়গায় পাওয়া যায়। কোন জায়গায় পাওয়া যায় বলো? লাইসোজাইম লালা ছাড়াও আরেকটা জায়গায় পাওয়া যায়। কোথায়? কেউ পারে না রে, ভবিষ্যৎ তো অন্ধকার তোমাদের দেখতেছি। চোখের অস্তিত্বে পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখো, এটা এটা মেডিকেল কোশ্চেন। সো লালা এবং অস্তিত্ব লাইসোজাইম এনজাইম থেকে যেটা জীবাণু ধ্বংসেও কাজ করতে পারে। তো যাই হোক, আমাদের পরিপাক নিয়ে পড়াশোনা, আমরা পরিপাক নিয়ে কথা বলবো, আমরা ওদিকে যাবই না। পরিপাক করার জন্য লালার ইংলিশে আমি কি বলছিলাম? স্যালাইভা। আচ্ছা, মুখ গহ্বরে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন, এই তিনটার মধ্যে কোনটা পরিপাক হয়? লিপিড প্রোটিনও তো হয়, তাই না? একটু একটু লিপিড প্রোটিনও হয় না একটু একটু? ভেরি গুড, লিপিড এবং প্রোটিনের পরিপাক এখানে হবে না। কেন হবে না? কারণ লিপিড প্রোটিনের জন্য এনজাইম নাই, শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম আছে। তোমরা একটা কমন কথা জেনে রাখো, কার্বোহাইড্রেট পরিপাকের যে এনজাইম সেগুলোকে সাধারণত অ্যামাইলেস বলা হয়। ঠিক আছে, লিপিডের জন্য যে এনজাইম, মানে লিপিডকে যে ভাঙে, সেগুলোকে সাধারণত লাইপেস বলা হয়। আর প্রোটিনকে যেগুলো, সেগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। অ্যান্ড এই নামটা সাধারণত প্রোটিন যেহেতু অনেক ধরনের, তো তাই প্রোটিনের নাম অনুযায়ী চেঞ্জ হয়। সো প্রোটিনের জন্য এরকম স্পেসিফিক করে বলা যায় না। কিন্তু কার্বোহাইড্রেট ভাঙার যে এনজাইম সেটাকে বলা হয় অ্যামাইলেস, লিপিড ভাঙার জন্য যে এনজাইম সেটাকে বলা হয় লাইপেস। তাহলে এই যে লালা বা স্যালাইভা, স্যালাইভাতে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে। তাহলে স্যালাইভাতে যে এনজাইমগুলো থাকে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য, সেগুলোকে আমি যদি একত্রে স্যালাইভারি অ্যামাইলেস বলি, অ্যান্সারটা কি ভুল হবে? সো লালার যে এনজাইম, সেই এনজাইমকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেস। আর সেই এনজাইম কী কী থাকে আমরা সহজ করে মনে রাখবো, টাম। ঠিক আছে, স্যালাইভারি অ্যামাইলেসে দুইটা এনজাইম আছে, একটা হচ্ছে টাতে মনে রাখবা টায়ালিন, আর মতে মনে রাখবা হচ্ছে মল্টেস। একটা জিনিস তোমরা সবসময় কনফিউজ করে ফেলো, মল্টোজ না মল্টেস। মনে রাখবা এনজাইমের নামে সে সবসময় এস থাকবে, ঠিক আছে, এজ।
তাহলে মল্টোস আর মল্টেস কোনটা এনজাইম হবে, মল্টোস না মল্টেস? মল্টেস, ঠিক আছে, সবসময় মনে রাখবা। তাহলে খেয়াল করো স্যালাইভারি অ্যামাইনো হচ্ছে দুইটা, টার্ম দিয়ে আমরা মনে রাখলাম। এই পুরো চ্যাপ্টারে আমি এরকম অনেকগুলো দেখবা ছন্দ রেডি করে রাখছি তোমাদের জন্য, যাই তোমাদের মুখস্থ করতে জিনিসটা সুবিধা হয়। এই যে আম খেতে আইসো সুজানা লাইলি, আমার শপিং মল, টিকা কাকো, আমার ইলার দারুণ ট্রায়াঙ্গেল, মনোলাই লেসি, ফলাফল, কয়েকটা মানে ছোটো ছোটো ছন্দ তোমাদের মনে রাখতে, মানে স্পেশালি যারা মেডিকেল পরীক্ষা দিবে আমি তোমাদেরকে ওইভাবে পড়াচ্ছি, তো দেখবা খুব সুবিধা হবে। সাপোজ এইভাবে মনে রাখো, দেখবা লং টার্মে খুব ভালো কাজে দিবে এগুলা। সো টাতে হচ্ছে টায়ালিন, মত হচ্ছে মল্টেস। এগুলো কি করে? টায়ালিন সাধারণত করে কি, জটিল যে শর্করা আছে বা জটিল যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে তৈরি করে হচ্ছে মল্টোস। এখন এনজাইমের নামের সাথে সেটা কার উপরে কাজ করে, এনজাইমের নামের সাথে সেটা কার উপরে কাজ করে, সেটা একটা গভীর সম্পর্ক আছে। যেমন এই যে মল্টেস, এই মল্টেসটা শুধুমাত্র কার উপরে কাজ করবে, শুধুমাত্র মল্টেজের উপরে কাজ করবে। কি তৈরি করবে? গ্লুকোজ। কয়টা? তোমাদের বইয়ে একটা গ্লুকোজ দেওয়া আছে, অ্যাকচুয়ালি ইনফরমেশনটা ভুল। মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, সো এটা ভাঙলে অবশ্যই দুইটা গ্লুকোজ উৎপন্ন হবে। সো কেউ যদি দুইটা গ্লুকোজ দেখে বা গ্লুকোজ প্লাস গ্লুকোজ দেখে, বোথ আর কারেক্ট, ঠিক আছে? ওকে, তাহলে যেটা বললাম টাইম কি করে খেয়াল করো, মানে ব্যাপারটা হচ্ছে খেলার মতো। যে ধরো আমার একটা বন্ধু, ধরো ওই পাশে একটা শশা রাখা আছে, আমি একটা ফ্রেন্ডকে বললাম বন্ধু তুই আমাকে শশাটা দে, বাট একটু কেটে দিস, তাহলে কি হবে, আমার সুবিধা হবে। সো সে দেখা গেল কি করলো, সে যখন শশাটা নিল, শশাটা নিয়ে শশাটাকে ফার্স্টে আগে দুইটা ফ্রেন্ড ছিল, একটা ফ্রেন্ড কি করবে, শশাটাকে ছিলে দিবে, পরের ফ্রেন্ডের কাছে যখন যাবে সে শশাটাকে পিস পিস করবে, ফলে আমি যখন প্লেটে শশাটা পাবো আমি কিন্তু খুব সুন্দর একদম প্রসেসড হওয়া শশা পাবো, তাই না? আমি আবার বলতেছি, আমি একটা ফ্রেন্ডের কাছে শশা চাইলাম, আমার মধ্যে দুইটা ফ্রেন্ড আছে, প্রথম ফ্রেন্ড শশাটা নিয়ে শশাটা আমাকে ছিলে দিবে, পরেরটা কি করবে, সে ছেলা শশাকে পিস পিস করবে, অ্যান্ড আমি সেই শশাটা নিয়ে ভাত খাবো। তাহলে দেখো মানে কি আস্তে আস্তে কিন্তু কাজ কমতেছে, তাই না? এখানেও সেম জিনিসটা হয়, জটিল কার্বোহাইড্রেট থাকে সেটা ভেঙে প্রথমে মল্টোস হয়। মল্টোসটা হচ্ছে দুইটা গ্লুকোজ, তার মানে কি এটা এখনও জটিল একটা ফর্ম, বাট এতটাও জটিল না, তাই না? মানে সরলের কাছাকাছি চলে গেছে। পরে মল্টেজ যখন কাজ করে সেটাকে একদম সরল যে ফর্ম, আমরা বলছিলাম কার্বোহাইড্রেট সবচেয়ে সিম্পল ফর্ম কি, গ্লুকোজ, গ্লুকোজটা রক্তে মিশতে পারে, তাই না? সো জটিল কার্বোহাইড্রেটকে ভাঙে হচ্ছে টায়ালিন, তৈরি করে হচ্ছে অপেক্ষাকৃত সরল মল্টোস, সেই মল্টোসকে আবার ভাঙে মল্টেস, ভেঙে তৈরি করে কি, দুই অণু গ্লুকোজ। তবে ব্যাপার হচ্ছে এই মুখগহ্বরের পরিপাকটি কিন্তু খুব কম। আমি ওই যে যখন তোমাদেরকে সাইডগুলো দেখাইছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে মুখগহ্বরে কিন্তু পরিপাক এতটাও বেশি হয় না, কারণ মুখগহ্বরের খাবারটা অবস্থান করে অনেক কম সময়ের জন্য। সো এই জন্য দেখা যায় যে মানে যে রেশিওতে পরিপাক হওয়া প্রয়োজন এক্সটেন্সিভ ওয়েতে, সেটা কিন্তু মুখগহ্বরে এতটাও হয় না, তবে সামান্য হলেও পরিপাক হয়। এই জন্য খেয়াল করে দেখবা মিষ্টি জাতীয় খাবারগুলোতে সাধারণত কি গ্লুকোজ থাকে, শর্করা থাকে, দেখবা এই জন্য মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরেও মুখ অনেকক্ষণ মিষ্টি থাকে। কেন থাকে? কারণ ওই যে মুখের মধ্যে পরিপাকটা চলতে থাকে কিন্তু হালকা হালকা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা তোমরা। সো মুখ গহ্বরের পরিপাক আমরা যান্ত্রিক পরিপাকও শিখছি, রাসায়নিক পরিপাকও শিখছি। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? এত ভালো বুঝাইছি, মাশাআল্লাহ। পাকস্থলীতে চলে যাই আজকে বোধহয়। হ্যাঁ, গ্লুকোজ মনোস্যাকারাইড, আর মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। সো ডাইস্যাকারাইড যে সিম্পল মনোস্যাকারাইড, মনো মানে কি এক, ডাই মানে দুই, সো দুইটা ভেঙে যদি একটা হয় সেটা কি সিম্পল হইলো না? বুঝতে পারছো? ওকে, কয়টা বাজে রে, 10টা 28, আর 10 মিনিট ক্লাস নিব, খুব টায়ার্ড লাগতেছে আজকে পুরা আমারও। ঠিক আছে, পাকস্থলীটা পড়ে নেই তারপরে খাইতে যাও। তো পাকস্থলীতে খাদ্য পরীক্ষা আমরা কি বলছিলাম, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকটা হবে কিভাবে, ওই যে মুষ্টি বলছিলাম তাই না, পাকস্থলী প্রাচীর। মনে রাখবা পাকস্থলীতে প্রাচীরের 3টা লেয়ার থাকে আর 4 ধরনের কোষ থাকে, 3 লেয়ার 4 সেল, 3 ধরনের লেয়ার 4 ধরনের কোষ। আবার বলতেছি, পাকস্থলীর পরিপাক জানতে হলে জাস্ট দুটো জিনিস জানতে হবে, 3 ধরনের লেয়ার 4 ধরনের কোষ, 3 ধরনের লেয়ার 4 ধরনের কোষ। এই লেয়ারগুলো কি করে, মুষ্টি করে, তাই না? মোচড় দেয়। মোচড় দেওয়ার ফলে কি হয়, আমরা জানি পাকস্থলীতে প্রতিদিন 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস খাওয়ানো হয়, তাই না? তাহলে দেখো এই যে গ্যাস্ট্রিক জুস, তারপর তুমি যখন খাবার খাচ্ছ, খাবার খাওয়ার সময় কি খাচ্ছ, পানি খাচ্ছ, সাথে লালা যুক্ত হচ্ছে, গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ আছে, তো সব মিলে খাবারটা যখন পাকস্থলীতে পৌঁছায় অলরেডি সেটা কি সলিড খাবারের সাথে পানি মিশ্রিত অবস্থায় গেছে। তারপর যদি এই যে আমাদের পাকস্থলী যদি মোষ্টামুষ্টি শুরু করে দেয়, খাবারটা কি হবে, ব্লেন্ডারের মতো ব্লেন্ডেড হয়ে যাবে, অ্যান্ড ফলে দেখা যাবে
ওই খাবারটা একটা ঘন তরল স্যুপের মতো হয়ে যাবে। এই স্যুপটাকে আমরা কি বলতেছি জানো? মন্ড বা কাইম। মন্ড বা কাইম। তোমাদের কি মন্ড বা কাইম দেখতে ইচ্ছা করতেছে? তোমরা অনেকেই দেখছো। কিভাবে দেখছো জানো? ওই যখন হরহর করে তোমরা বমি করো, বমি করার পর মানে চোখের সামনে তোমরা দেখতে পাও, ওটাই হচ্ছে মন্ড বা কাইম। ঠিক আছে? তো আমাদের পাকস্থলীতে মোছামুছি করার ফলে খাবারের মধ্যে কিছু পানি থাকে, বা তোমরা খাওয়ার সময় এক্সট্রা পানি খাও, লালা আছে, গ্যাস্ট্রিক জুস আছে, এই সবগুলো মিলে খাবারের সাথে মিলে যখন এক জায়গায় আসে পাকস্থলী, তখন মোচড়নটা একটা ব্লেন্ডারের মতো কাজ করে। ফলে এই খাবার সাথে এই পানিগুলো মিলে একটা ঘন তরল স্যুপে পরিণত হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মন্ড বা কাইম। যান্ত্রিক পরিপাক এখানেই শেষ। তোমাদের হয়তো ইচ্ছা হইতে পারে যে 3টা লেয়ার কই আছে, একটু আমরা দেখবো। এটা দেখতে হলে তোমার পাকস্থলীর গঠন জানতে হবে। পাকস্থলীর গঠনে কি কি আছে? এই যে উপর থেকে অন্ননালী আসতেছিল, তাই না? তোমাদের ছবি হয়তো মনে আছে। অন্ননালীর পর পাকস্থলী। পাকস্থলীর এই অংশটাকে বলা হয় কার্ডিয়া। আচ্ছা, কার্ডিয়াক শব্দটার শাব্দিক অর্থ কি? আমি বহুবার বলছি, কারো মনে আছে? ভেরি গুড। এই জিনিসটার নাম কার্ডিয়া কেন বলা হচ্ছে? কারণ এই পাশে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এই পোর্শনটা, সো দ্যাটস ওয়াই এই পোর্শনটাকে নাম বলা হয় কার্ডিয়া। ঠিক আছে? ফান্ডাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গম্বুজ। তোমরা যদি ইউটেরাস বা জরায়ু পড়ে থাকো, দেখবা জরায়ুর গঠনে দেখবে একটা গম্বুজের মতো অংশ আছে, সেই গম্বুজের মতো অংশটাকে বলা হয় ফান্ডাস। সো ফান্ডাস শব্দের শাব্দিক অর্থই হচ্ছে গম্বুজ। তো এখানে যে গম্বুজের মতো অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। এই বাঘটা দেখো বিশাল বড়, সো দ্যাটস এটাকে বলা হয় বড় বাঘ। এই বাঘটা তুলনামূলকভাবে ছোট, তাই এটাকে বলা হয় ছোট বাঘ। এই জায়গায় বলা হয় কার্ডিয়াক প্রান্ত। আর এই জায়গার নাম হচ্ছে পাইলোরাস। কেন পাইলোরাস বলা হয় এটার ব্যাখ্যা আমি জানি না, জাস্ট নামটা জানি যে এইটুকু অংশকে পাইলোরাস বলে, ফানেলের মতো অংশটাকে। আর ফানেলের অংশটা যে ফুটাটা আছে সেটাকে বলে পাইলোরিক প্রান্ত। পাইলোরিক প্রান্ত না বলে এখানে স্ফিংটার বলা বেটার। এখন আমাকে বলতে হবে, আমি ঘাসপুরি পড়াইছিলাম, আমাকে স্ফিংটারের মিনিং বলতে হবে। স্ফিংটারের মিনিং আমাকে কে বলবা? যে কোনো একজন বলো। স্ফিংটার মানে কি? নো, কপর ইংরেজি ভালভ। স্ফিংটার মানে কি? ভেরি গুড, পেশি বলয়। সো পেশি বলয় দেখো এখানে একটা কার্ডিয়াক স্ফিংটার থাকে, মানে ওই কার্ডিয়াক স্ফিংটার যদি এইখানে থাকে, সে কি করবে? অন্ননালী থেকে খাবার কতটুকু পাকস্থলীতে ঢুকবে সেটা কন্ট্রোল করবে। আর এই যে পাকস্থলীর পর এখানে কি শুরু হয়? ডিওডেনাম শুরু হয়। তাহলে এখানে যদি একটা পাইলোরিক প্রান্ত থাকে বা পাইলোরিক স্ফিংটার থাকে, সেটা কি কন্ট্রোল করবে? পাকস্থলী থেকে কতটুকু খাবার ক্ষুদ্রান্তে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অনেকটা ঘাসফড়িং এর মতোই। আমরা কি পড়ছিলাম ঘাসফড়িং এ? একটা আমরা ডায়াগ্রাম আঁকাইছিলাম। এটা ছিল অগ্রপৌষ্টিক নালী, এটা ছিল মধ্যপৌষ্টিক নালী, এটা হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী। এখানে একটা স্ফিংটার ছিল, এখানে একটা স্ফিংটার ছিল। এই স্ফিংটারটা কি করতো? অগ্র থেকে মধ্যতে খাবার যাওয়া নিয়ন্ত্রণ করতো, আর এই স্ফিংটারটা মধ্য থেকে পশ্চাতে যাওয়া নিয়ন্ত্রণ করতো। সেম থিং গোস ফর হিউম্যান বডি, যে এই যে কার্ডিয়াক স্ফিংটার সেটা অন্ননালী থেকে পাকস্থলী থেকে কতটুকু খাবার যাবে সেটা কন্ট্রোল করবে। আর এই যে পাইলোরিক স্ফিংটার আছে, সেটা পাকস্থলী থেকে কতটুকু খাবার ডিওডেনামে যাবে তথা ক্ষুদ্রান্তে যাবে সেটা কন্ট্রোল করবে। বুঝতে পারছো? ভেরি গুড। এখন এই যে পাকস্থলীর যে লেয়ার, এই যে ধরো এই যে এটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর, ঠিক আছে? এই প্রাচীরটাকে সুন্দর করে কাটলে মাইক্রোস্কোপে এটা এরকম দেখা যায়। তোমাদের বই ছবিটা আছে। আমি 3টা লেয়ার বলছি। 3টা লেয়ার কি? সেরোসা। এখানে বেসিক্যালি অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে, বাট আমি 3টা লেয়ার কেন বলছি? কারণ আমি একটু এক জায়গায় করে বলছি। সেরোসা হচ্ছে একদম সবচেয়ে বাইরের যে লেয়ার, একদম যে বাইরের লেয়ারটা, সে বাইরের লেয়ার হচ্ছে সেরোসা। তারপর যে লেয়ার, সেখানে পেশি থাকে। এই যে অনুদৈর্ঘ্য আর বৃত্তাকার, এই দুইটা পেশি মিলে আমি একটা লেয়ার বলছি, তো 2 নাম্বার লেয়ার। আর এই যে সাবমিউকোসা, মিউকোসা আর মাস্কুলারিস মিউকোসা, এই 3টা মিলে আমি একটা মিউকোসা লেয়ার ধরছি, ঠিক আছে? সো এটা একটা, এই পেশিস্তর 2টা, আর মিউকোসা মানে এই যে সাব মিউকোসার লেয়ারটা, তারপর হচ্ছে মিউকোসার লেয়ারটা, আর মাস্কুলারিস মিউকোসার লেয়ারটা, এই 3টা লেয়ার মিলে আমি একত্রে মিউকোসা ধরছি, ঠিক আছে? সো এই যে 3টা লেয়ার থাকে, এই 3টা লেয়ার কি মোষ্টামুষ্টি করতে পারে। কেন মোষ্টামুষ্টি করতে পারে? কারণ এখানে পেশিস্তর আছে। আমরা সবাই জানি পেশির কাজ কি? সংকোচন প্রসারণ করা, ঠিক আছে? সো এই যে আমরা বলছিলাম 3টা লেয়ার, এই 3টা লেয়ারের অ্যান্সার আশা করি তোমরা পাইছো। সো এই 3টা লেয়ার খুব সুন্দর করে মোষ্টামুষ্টি করবে, মোষ্টামুষ্টি করে খাবারটাকে মন বা কায়ে পরিণত করবে। এবার জানতে হবে রাসায়নিক পরিপাক কি হয়। রাসায়নিক পরিপাক জানার জন্য আমাদের জানতে হবে 4 ধরনের সেল। এই 4 ধরনের সেলগুলোকে একত্রে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখো খেয়াল করে, এই যে হচ্ছে একদম ভেতর লেয়ার, মানে এই যে ভেতর লেয়ারে এরকম 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 ভাঁজের মতো দেখা যায়, ঠিক আছে? এই ভাঁজটাকে বলা হয় রুগী। এটা যদি ক্ষুদ্রান্ত হইতো, এই ভাঁজগুলোই কিন্তু আমরা রুগী বলতাম না, এগুলোকে আমরা মাইক্রোভিলাই বলতাম। নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে রুগী। রুগী মানে কিন্তু রোগী বা পেশেন্ট না, ঠিক আছে? এই জিনিসের ভাঁজগুলোকে বলা হচ্ছে রুগী। খেয়াল করে দেখো, এগুলো অনেকটা দেখতে কলামের মতো। কলাম মানে কি? এই যে স্তম্ভ বা এরকম কলামের মতো।
এই ধরনের এপিথেলিয়ামকে বলা হয় কলামনার এপিথেলিয়াম। তোমাদের বই দেখবা লেখা আছে যে পাকস্থলীর যে আবরণ, ভেতরের যে আবরণ, সেটা কলামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে? কেন দেখতে, এই দেখো মাইক্রোস্কোপে এরকম কলামের মতোই দেখায়। ঠিক আছে? সো এটা এই জন্য এটাকে বলা হয় কলামনার এপিথেলিয়াম। মিউকোসাল লেয়ারে এরকম কলামনার এপিথেলিয়াম থাকে, যেগুলোকে বলা হয় রুগী। আশা করি মনে থাকবে। আর এইগুলোর মধ্যে মধ্যেই থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আর গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ পাওয়া যায়। ভালো করে শোনো, ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মেডিকেলে বহুবার আসছে একটা কোশ্চেন, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। সো গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ পাওয়া যায়: অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ, চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফিন কোষ, 4 নম্বর হচ্ছে মিউকাস কোষ। অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ, এখান থেকে আসে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যারা বুদ্ধিমান স্টুডেন্ট, যারা ওই আমাদের সাথে মানবদের সাহিত্যত্ব চ্যাপ্টারে ছিলেন, তারা হয়তো জানেন যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড একবারে আসে না। একটা সেল থেকে হাইড্রোজেন আসে, আর একটা সেল থেকে ক্লোরিন আসে, এসে ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম হয়। ঠিক আছে? সো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বলি, বলার জন্য বলি। সো যদি পরীক্ষায় আসে কোন জায়গা থেকে আসে, অবশ্যই অ্যান্সারটা অক্সেন্টিক বা প্যারাইটালি আপনারা দেখাবেন। ঠিক আছে? যেহেতু অ্যাসিডের প্রধান কম্পোনেন্টটা প্রোটন, এই জন্যই সাধারণত অক্সেন্টিক বা প্যারাইটাল কোষটাকেই এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎস বলা হয়। চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, চিফ মানে কি? প্রধান। পাকস্থলীতে যে প্রধান এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে পেপসিনোজেন, পেপসিন। সেই এনজাইমের নাম হচ্ছে পেপসিন। ঠিক আছে? পাকস্থলীর যে প্রধান এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পেপসিন। তবে পেপসিনটা সাধারণত পেপসিন হিসেবে খরিত হয় না। এটা কি হিসেবে খরিত হয়? এটা পেপসিনোজেন হিসেবে খরিত হয়। পেপসিনোজেন হিসেবে খরিত হয়। তাহলে এটাকে চিফ কোষ আমরা কেন বলতেছি? কারণ চিফ যে এনজাইম পেপসিন, সেটাই ক্ষরণ করতে পারে। দেখবেন এখানে বা লেখা আছে জাইমোজেনিক কোষ। কেন বলা হচ্ছে? দেখেন, আমি বললাম পেপসিন, বাট এটা খরিত হয় কি রূপে? পেপসিনোজেন রূপে। মানে এই যে পেপসিনোজেন, এই পেপসিনোজেনটা কি একটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। আপনারা যখন কোনো কিছুর নামের আগে প্রো দেখবেন বা লাস্টে জেন দেখবেন, বুঝবেন এই এনজাইমগুলো নিষ্ক্রিয়। এনজাইমগুলো নিষ্ক্রিয়। যেমন আরেকটা যদি ধরি, যেমন সেটা হচ্ছে প্রোরেনিন। তাহলে এটা কি নিষ্ক্রিয় না সক্রিয়? কি দেখে বুঝলেন? সামনে প্রো আছে। পেপসিনোজেন সক্রিয় না নিষ্ক্রিয়? এটা নিষ্ক্রিয়। কি দেখে বুঝছেন? জেন দেখে বুঝছেন। তাহলে যদি সক্রিয় হয়, তাহলে কিসে পরিণত হবে? পেপসিনোজেন পরিণত হবে হচ্ছে পেপসিনে। প্রোরেনিন কিসে তৈরি হবে? রেইনে কনভার্ট হবে। বোঝা গেছে? এখন এই যে পেপসিনোজেন বা প্রোরেনিন, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ এনজাইম। আর ইনঅ্যাক্টিভ এনজাইমকে সাধারণত একটা কমন নামে ডাকা হয়, সেটা হচ্ছে জাইমোজেন। চিফ কোষ থেকে যেহেতু পেপসিনোজেন বা জাইমোজেন রূপে খরিত হয়, তাই এর আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। মেডিকেল একটা কোশ্চেন হচ্ছে এটা, যে নিষ্ক্রিয় এনজাইমগুলোকে কি বলা হয়? অ্যান্সারটা আপনারা কি দিবেন তাহলে? জাইমোজেন। ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে জাইমোজেন বলা হয়। তাহলে পেপসিনোজেন, প্রোরেনিন এগুলো হচ্ছে জাইমোজেন, কারণ এগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় খরিত হয়। মজার ব্যাপার হচ্ছে, এই যে পেপসিনোজেনটা খরিত হয়, সেটা পরবর্তীতে পেপসিনে কনভার্ট হয়। তার মানে কি? এখানে অবশ্যই একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরটা কে জানেন? এই যে প্যারাইটাল কোষ থেকে খরিত হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? কি মজার ব্যাপার। আর্জেন্টাফিন কোষ থেকে খরিত হয় হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। আপনাদের বই দেয়া আছে এইটুকুই, বাট আপনি যদি মেডিকেলে ভর্তি হন, মেডিকেলে পড়াশোনা সম্পর্কে জানেন, দেখবেন পুরা এনজাইমটার নাম হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এটা কি করে? এটা হচ্ছে ভিটামিন B12 এর মেটাবলিজম নিয়ে কাজ করে। আপনাদের বই রিলেটেড বেশি কথা দেওয়া নাই, আমি আপনাদেরকে বেশি পড়তে উৎসাহিত করবো না। জাস্ট এটুকুই জেনে রাখেন, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল পাওয়া যায়। আর মিউকাস কোষ থেকে কি করতে হয়? মিউকাস। মিউকাস কেমন? পিছলা পিছলা। হ্যাঁ বলো। মেবি আই হ্যাড আ মিস্টেক, বাট দিস ইজ দ্য মোস্ট রাইট। ঠিক আছে? আজকে যখন আমি সাইট তৈরি করতেছিলাম, নতুন বই থেকে করছি, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এটাকে রাইট ধরে নাও, ভুল হইতেই পারে মানুষের। ঠিক আছে? সো আর্জেন্টাফিন কোষ, এটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর অফ ক্যাসেল, সেখান থেকে সাধারণত ভিটামিন B12 নিয়ে কাজ করে। আর মিউকাস কোষ থেকে মিউকাস করতে হয়। মিউকাসের কাজটাকে একটু পরেই বলবো। সো এই যে গ্যাস্ট্রিক জুসের কথা বললাম, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিন্তু সবগুলোই থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পেপসিনোজেন থাকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ ক্যাসেল থাকে, মিউকাস থাকে, সবগুলাই একত্রে থাকে। ঠিক আছে? সেগুলো কীভাবে পরিপাক করে দেখেন। আমরা প্রথমেই বলছিলাম যে পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হবে, লিপিড হবে না, প্রোটিন হবে না, তাই না? যে গাধাগুলো বলছে জি ভাইয়া, তাদেরকে একটু ভার্চুয়ালি মাইক দেওয়া দরকার। ঠিক আছে? ক্লাসে কোনো মনোযোগ নাই তোমাদের। কার্বোহাইড্রেট হবে না, লিপিড হবে,
প্রোটিন হবে, ঠিক আছে? সো প্রথমে প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের কথা আমরা চিন্তা করি। আমিষ জাতীয় খাদ্যে অবশ্যই সাথে কি যুক্ত হবে? পানি যুক্ত হবে। আমাদের যে এনজাইম, সেই এনজাইম কী হিসেবে গঠিত হয়েছিল? পেপসিনোজেন, প্রধান প্রোটিন পরিপাককারী এনজাইম। সেই পেপসিনোজেনটা কিসে কনভার্ট হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় পেপসিন। সো এই যে আমিষ বা প্রোটিন, পেপসিন করবে কি? এটাকে ভেঙে অপেক্ষাকৃত সরল প্রোটিওজ ও পেপটন তৈরি করবে। এখন আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমিষের একদম সবচেয়ে ইন্ড প্রোডাক্টটা কি? অ্যামিনো অ্যাসিড। আমি কি এখন অ্যামিনো অ্যাসিড পাইছি? পাই নাই। তার মানে এটা কিন্তু একেবারে সিম্পলার ফর্ম না, ঠিক আছে? তার মানে এটা আরও ভাঙলে একসময় অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, বাট পাকস্থলীতে এর বেশি পরিপাকটা হয় না। তারপর আছে আরেকটা, ওই যে কেসিন আছে। কেসিন জিনিসটা কি? কারো মাইক বোধহয় অন আছে, প্লিজ কাইন্ডলি অফ করেন, ফ্যানের শব্দ আসতেছে। মাইকটা একটু অফ করো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। সো যে কেসিনটা আছে, সেই কেসিনের উপর আবার কাজ করে হচ্ছে রেনিন, ঠিক আছে? রেনিন করে কি? সেটাকে প্যারাকেসিনে কনভার্ট করে দেয়, ঠিক আছে? সো এই যে পেপসিন বা রেনিন যে কথা বললাম, এই এনজাইমগুলা প্রোটিনগুলোকে, প্রোটিন এবং পেপটন বা কেসিনকে প্যারাকেসিন, সে প্যারাকেসিনকে আবার ভেঙে আবার আরেকটু সিম্পল করতে পারে। এত কিছু জানার দরকার নেই আসলে। সো এই কটা জিনিস মনে রাখেন। এগুলো হচ্ছে প্রোটিন। আরেকটা বাইক আছে, লিপিড বা চর্বি। আমরা কি বলছিলাম? লিপিড পরিপাক করার জন্য যে এনজাইম, সেই এনজাইমের কমন নাম কি? শর্করার জন্য অ্যামাইলেস, লিপিডের জন্য লাইপেস, তাই না? তো এই যে লাইপেসটা, এই লাইপেসটা ক্ষরিত হচ্ছে গ্যাস, পাকস্থলী থেকে। পাকস্থলী আরেকটা এনজাইম আমরা কি বলছি? গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিক থেকে যে লাইপেসটা ক্ষরিত হবে, তার নাম কি হওয়া উচিত? গ্যাস্ট্রিক লাইপেস, ঠিক আছে? সো গ্যাস্ট্রিক লাইপেস দেখা যায় লিপিডটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। বুঝা গেছে? কার্বোহাইড্রেটের কোনো পরিপাক এখানে হবে না। লিপিডও দেখাইলাম, প্রোটিনও দেখাইলাম। উফ, এখান থেকে আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো কোনো? কারো কোনো প্রশ্ন নাই? বুঝি নাই। মিউকাস আর মিউসিন কাইন্ড অফ সেম জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? মিউকাসও পিচ্ছিল, মিউসিন, তবে মিউসিনটা সাধারণত প্রোটিন বোঝানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। মিউকাসে কিছু কার্বোহাইড্রেট থাকতে পারে, বাট মিউসিন সাধারণত এটা প্রোটিন বোঝানোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? সোলি প্রোটিন, জাস্ট রাসায়নিক স্ট্রাকচারে পার্থক্য আছে। একটা জিনিস বাদ আছে, সাইডেও আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বেশ শক্তিশালী একটা অ্যাসিড। তোমরা জানো অ্যাকুয়ারেজির কথা শুনছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মিক্স করে অ্যাকুয়ারেজি বানানো হয়। খুব শক্তিশালী একটা অ্যাসিড, সোনা গলায় দেওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বেশ শক্তিশালী একটা অ্যাসিড। তো এত শক্তিশালী একটা অ্যাসিড আমাদের পাকস্থলী থাকে, আমাদের পাকস্থলী কেন পুড়ে যায় না? এর কারণটা কি? এই যে যেখানেই ব্যথা সেখানে ওষুধও দেওয়া আছে। এই যে মিউকাস কোষের যে মিউকাস আছে, সেই মিউকাসটা কি করে? ধরেন এই যে একটা পাকস্থলী আছে, এখানে যে মিউকাসগুলো আছে দেখা যায় সেই মিউকাসের পিছলা পিছলা একটা লেয়ার তৈরি করে ফেলে ভেতরে, ঠিক আছে? ফলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীর যে ওয়াল, সেই ওয়ালের ডিরেক্ট সংস্পর্শে যাইতে পারে না, ঠিক আছে? ফলে কি হয়? আমাদের পাকস্থলীর প্রাচীরটা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এত ডেঞ্জারাস জিনিসটা থাকার দরকারটা কি? এটা থাকার দরকার কিন্তু আমরা একটু আগে ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা কি? এই যে পেপসিনোজেন, প্রোরেনিন, এগুলোর জন্য কি একটা সক্রিয় পরিবেশ দরকার। অ্যান্ড সক্রিয় পরিবেশটা কীরকম? অম্লীয় পরিবেশ। এই অম্লীয় পরিবেশ নিশ্চিত করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই নিষ্ক্রিয় এনজাইমগুলোকে সক্রিয় করে, ঠিক আছে? নিষ্ক্রিয়কে সে সক্রিয় করবে, এটা একটা পয়েন্ট। আর কি? এই যে আপনার রাস্তায় ফুচকা খান, তারপর যে মাখা খান, ফুচকা মাখা তৈরি করে আপনারা সবাই দেখছেন, বিভিন্ন জায়গায় চুলকায় টুলকায় শেষমেশ ওই হাত দিয়ে বসে ভর্তা টর্তা তৈরি করে। তো এই যে এত জীবাণু খান, আপনার সাথে সাথে কেন মরে যাচ্ছেন না? সাথে সাথে কেন রোগ জীবাণু হচ্ছে না? আপনার রোগটা হইতেছে না, কারণ কি? ওইগুলো যখন পাকস্থলীতে আসে তখন বেশিরভাগই হাইড্রোক্লোরিক্সের সংস্পর্শে আসে, ফলে এই জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এছাড়াও হেলিকোব্যাক্টার পাইলোরি বা বিভিন্ন এনএসএআইডস, যে মানে যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো দেখা যায় পাকস্থলীর ক্ষতি করে। সেটার জন্য আবার হাইড্রোক্লোরিক্স কিন্তু লায়াবল, মানে দায়ী। কারণ কি? কারণ যখন এরকম হয় যে মিউকাস লেয়ারটা ধ্বংস হয়ে যায় বা কোনো কারণে ঝামেলা হতে পারে, তখন হয় কি এই লেয়ারটা যদি না থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিরেক্ট
পাকস্থলীর প্রাচীরে বিক্রিয়া করে পাকস্থলীর প্রাচীরের ক্ষয় ঘটাতে থাকে। গ্যাস্ট্রিক ইরোশন বলা হয় এটাকে। ইরোশন মানে হচ্ছে ক্ষয়, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, গ্যাস্ট্রিক ইরোশন মানে হচ্ছে পাকস্থলীর ক্ষয়। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাকস্থলীর ক্ষয় ঘটানোর জন্য দায়ী। 3টা পয়েন্ট জানলাম। নিষ্ক্রিয় এনজাইমগুলোকে সক্রিয় করে, মানে সে একটা অম্লীয় পরিবেশ নিশ্চিত করে, জীবাণু ধ্বংস করে, কিছু কিছু সময় সে গ্যাস্ট্রিক ইরোশনও ঘটাইতে পারে। কার কোনো প্রশ্ন আছে এখান থেকে? কার কোনো প্রশ্ন আছে? অবশ্যই সমস্যা হবে। পাকস্থলী যদি ফুটা হয়ে যায়, একদম ডেডলি কন্ডিশন, মরে যাওয়ার মতো অবস্থা হবে। এটাকে অনেক সময় আমরা পেপটিক আলসার বলি। পেপটিক আলসার হয়েছে নাকি কারো এখানে? দয়া করি কারো না হোক, খুব কঠিন রোগ। এই সেলটা বাইরে চলে আসে না, মানে আমি তোমাকে বলি, এটা করে কি, পাকস্থলীর প্রাচীর যখন ক্ষয় করে ফেলে তখন হয় কি, তুমি চিন্তা করো তোমার হাতে যদি একটা ঘা থাকে, সামান্য পানি পড়লেই তোমার অবস্থা কি খারাপ হয়ে যায়। তো ওর মধ্যে যখন ভাত পড়বে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়বে, পাকস্থলীতে কি পরিমাণ জ্বালা পোড়া হবে বুঝতে পারতেছো? দ্যাট ইজ দ্য প্রবলেম। বলো আর কার কি প্রশ্ন? কার কোনো প্রশ্ন নাই? স্টুডেন্ট অনেক কমে গেছে, 52টা। যেগুলো চলে গেছে এগুলো ধরতে হবে, ধরে মাইট দেওয়া লাগবে, বাসায় বিচার দেওয়া লাগবে। আমি দেখি সবার প্যারেন্টসের ফোন নাম্বার নিব, নিয়ে সবাইকে কল দিয়ে দিয়ে জানাবো যে আপনার ছেলে মেয়ে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করে না, এগুলার উত্তম মধ্যম শাস্তি দেওয়া দরকার। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এটুকু শেষ রাখি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। টাটা। ওয়ালাইকুম আসসালাম।